নতুন যে আইডিগুলো পাঠাচ্ছে এগুলো কনভার্সন চেক দিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কাইন্ডলি জানাবেন যে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। নেট ক্লিয়ার আছে কিনা কমেন্টে জানাবেন। নেট ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। হোপফুলি সবাই দ্রুত জয়েন করবেন। জয়েন করেছেন। অনেকে জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই দ্রুত জয়েন করবেন, আমরা দ্রুত ক্লাসে জয়েন করব ইনশাল্লাহ। এই ফারাজ রহমান এটা কি পে করছে একদম? এই যে এদিকে ক্লিক করে সরাসরি মেসেজে চলে যাবা। ওকে, অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আমরা দ্রুত ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। নেট ক্লিয়ার আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হোপফুলি সবাই দ্রুত জয়েন করবেন। আর নেট ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। ইন্ট্রোডিউসিংটা ভালো লাগলো। আচ্ছা, ইন্ট্রোডিউসিং শিপু দে বলেছেন উপস্থিত, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি। যাই হোক, নেট যদি কোনো কারণে প্রবলেম করে একটু জানাবেন। সেই ক্ষেত্রে আমরা এখন ওয়াইফাই দিয়ে ক্লাস নিচ্ছি। নেট যদি কোনো কারণে প্রবলেম করে সেক্ষেত্রে আমরা ডাটা দিয়ে ক্লাস নিব। ওকে, অনেকেই জয়েন করেছেন। আর আমাদের যে সেশনটি আমরা এখন নিচ্ছি সেটি হচ্ছে সিপিসি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ল, এবং এটি আমাদের যেই জুডিশিয়ারি পরীক্ষা এবং বার কাউন্সিল দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রশ্নের কোয়ালিটি দুইটাই হচ্ছে সেম। বার কাউন্সিলের যে ধরনের প্রশ্ন হয় এবং জুডিশিয়ারিতে যে ধরনের প্রশ্ন হয়, সিপিসির ক্ষেত্রে, সিআরপিসির ক্ষেত্রে এগুলো অলমোস্ট হচ্ছে সেম প্রশ্ন। তো আজকের ক্লাসের টপিক যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আরেকটু কাছে আনা যাবে মনে হয়, যেই টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একেবারে ইন্ট্রোডাক্টরি বিষয় আর কি। আজকে আমরা কোনো সেকশন বা টপিক রাখি নেই। আজকে আমরা চেষ্টা করব জাস্ট হচ্ছে ইনিশিয়াল বিষয়গুলো একটু কভার দেওয়ার জন্য, এবং নেক্সট সেশন থেকে ইনশাল্লাহ আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করব। আজকে জাস্ট ইনিশিয়াল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কভার দেওয়ার চেষ্টা করব। আর ওকে, আমরা তাহলে শুরু করতে পারি সিপিসিটা। আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেখানে আমাদের বাকি টিচাররা ক্লাস নেবে। ওকে, লাইভ ভিডিওটা মাঝে মাঝে গ্রিন না, লাইভ ভিডিও ঠিক আছে। নেট যদি কোনো কারণে প্রবলেম করে আমাকে একটু জানাবেন। একটু পিছনে যাবো মানে না, মিডল স্কুল দেখা যাচ্ছে না, ইয়া ঠিক করো। এই যে আরেকটু নিতে হবে। উপর আসে নাই মিডল স্কুল। স্কুল দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, ওকে। যাই হোক, অনেকেই জয়েন করেছেন। একটু বাঁকা দেখা যাচ্ছে। আচ্ছা, কিছুটা বাঁকা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কিছুটা বাঁকা দেখা যাচ্ছে কিনা। এটা বাঁকা করে সেট করছো কেন? তুমি অর্ধেকে নিয়ে আসছো, আর ওইদিকে নিয়ে যাও। ঠিক আছে, হোপফুলি এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে, একবার দেখা যাচ্ছে। যাই হোক, আমরা সেশনটা শুরু করি। ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন। প্রথম ক্লাসে সিপিসি অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সবসময় আমরা লয়ের ক্ষেত্রে যেই সাবজেক্টগুলোতে ডিফিকাল্টি ফেস করি, আগেও আমি বলেছি, সেটা হচ্ছে সিপিসি, সিআরপিসি এবং হচ্ছে কনস্টিটিউশন।
এই এই সাবজেক্টগুলোতে আমরা খুবই ডিফিকাল্টি ফেস করি। এর বাইরে জুডিশিয়ারির ক্ষেত্রে আরও একটা সাবজেক্টে আমাদের একটু প্রবলেম আমরা ফেস করি, সেটা হচ্ছে উত্তরাধিকার। মুসলিম যে উত্তরাধিকার আছে সেখানেও কিন্তু আমরা একটু প্রবলেম ফেস করি। তো আপনার যদি আপনার সিপিসি ক্লিয়ার হয়ে যায়, সিআরপিসি যদি ক্লিয়ার হয়ে যায়, মানে প্রিলিমিনারি লেভেলটা যদি ক্লিয়ার হয়ে যায় এবং কনস্টিটিউশন যদি ক্লিয়ার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক মার্কিং। কনস্টিটিউশনে জুডিশিয়ারিতে এমসিকিউতে 10 নম্বরের প্রশ্ন হয়, সিআরপিসিতে প্রশ্ন হয় 4 থেকে 5টা, সিপিসিতে প্রশ্ন হয় 4 থেকে 5টা, বার কাউন্সিলে সিপিসিতে প্রশ্ন হয় 20টা, সিআরপিসিতে প্রশ্ন হয় 20টা। ঠিক আছে, তাহলে এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টগুলো আমরা একটু চেষ্টা করি হচ্ছে যাতে একেবারেই ইনস অ্যান্ড আউট সবগুলো বিষয় যাতে আমরা খুব স্মার্টলি মাথায় নিয়ে আসতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। তো আগামীতে আমাদের কিন্তু আপনাদের শিডিউল দিয়ে দিয়েছে আমরা কোন ক্লাসে কোন বিষয়গুলো পড়াবো। ক্লাসে যারা জয়েন করেছেন আপনাদের জন্য একটা বিষয় বলে ফেলি, সেটি হচ্ছে এখন থেকে আমাদের প্রত্যেকটা ক্লাস শুরুর আগে, আচ্ছা এটা আমরা গ্রুপে বলবো। ফারিয়া নুসরাত বলছেন নেট আটকে যাচ্ছে, না নেট ক্লিয়ার আছে। তামান্না আলম তন্নি বলেছেন নেট ক্লিয়ার, হ্যাঁ নেট ক্লিয়ারই আছে, নেট আটকানোর কোনো প্রবলেম আমরা দেখছি না, নেট হোপফুলি ক্লিয়ার আছে। বাকিদের ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। যদি কোনো কারণে নেট যদি প্রবলেম ফেস করেন সেটাও একটু আমাকে কাইন্ডলি জানান। হোপফুলি নেট প্রবলেম, আজকে আমাদের নেট প্রবলেম হবে না। ইতিমধ্যেই আমাদের অনেকেই জয়েন করেছে দেখতে পাচ্ছি। ওকে, নেট ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। সিরাজুমনিরা বলছেন নেট আটকে যাচ্ছে, বাকিরা বলছেন ক্লিয়ার। ম্যাক্সিমামেরই তো নেট ক্লিয়ার আছে, নেট প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। জেহান মার্জু তাজরি নেট ক্লিয়ার বলছেন মুন্নিদেব। আপনাদের অনেকেরই হচ্ছে এলাকায় প্রবলেম আছে, তবে ম্যাক্সিমামেরই তো নেট ক্লিয়ার আছে। ঠিক আছে, তো যাদের প্রবলেম হচ্ছে এটা হচ্ছে আপনাদের এলাকায় নেট স্লো আর কি, আদারওয়াইজ কিন্তু নেট প্রবলেম হওয়ার কথা না। আমাদের প্রবলেম হচ্ছে নেট। সুজন সরকার, কারো প্রবলেম কারো ঠিক, মানে এরকম হওয়ার তো কারণ নেই। দেবাশিস চৌধুরী বলছেন নেট ক্লিয়ার আছে। ভাইয়া এইভাবে এক্সাম নিলে, আচ্ছা আসসালামু আলাইকুম। হোপফুলি ম্যাক্সিমামই নেট ক্লিয়ার আছে। যে কয়েকজনের নেট প্রবলেম হচ্ছে এটা আসলে আপনাদের এলাকায় নেট স্লো। এখন আপনার এলাকায় নেট ক্লিয়ার তো আমি করতে পারবো না আসলে। ঠিক আছে, এমনি ম্যাক্সিমামই হচ্ছে নেট ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা ক্লাসটা শুরু করতে পারি। কেউ যদি নেট ক্লিয়ার নাই যদি কমেন্ট করে, তাহলে যাদের ক্লিয়ার আছে তারা একটু ওনাকে বলে দিবেন যে ওনার এলাকায় নেট প্রবলেম, এটা একটু মেসেজ কমেন্টে বলে দিলে হবে। ঠিক আছে, উনি পরে এটা রেকর্ডেড দেখে নেবে। তাহলে প্রথমত আমরা যে বিষয়টা বললাম সেটা হচ্ছে সিপিসিতে প্রথমে আমরা একটু মার্কিংটা দেখে ফেলি। সিপিসির মার্কিংটা কীরকম হতে পারে সেটা আমরা একটু দেখে ফেলি। সিপিসিতে যেহেতু আমরা প্রিলিমিনারি বেসড ক্লাস নিব, প্রিলিমিনারি বেজে এখান থেকে প্রশ্ন পাবেন হচ্ছে 4টা থেকে 5টা, এবং বার কাউন্সিলে এখান থেকে প্রশ্ন পাবেন হচ্ছে আপনার হচ্ছে 20টা। এই ক্লাসগুলো করার মাধ্যমে, ক্লাস এবং প্রিলি মাস্টার করার মাধ্যমে আপনি এখান থেকে কভার করতে পারবেন। জুডিশিয়ারির ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবেন, 4টা প্রশ্ন সবগুলোই পেয়ে যাবেন। আর এরপরে বার কাউন্সিল থেকে আপনি 18টা পর্যন্ত প্রশ্ন পাবেন, 2টা আনকমন হতে পারে। আর এই কোর্সটাতে আমরা যে বইটি অনুসরণ করব সেটি হচ্ছে প্রিলি মাস্টার। আমরা ফুলি প্রিলি মাস্টার আমরা এখানে আপনার হচ্ছে কভার করব। এর বাইরে ডিটেলস বিষয়গুলো দেখার জন্য আমরা লিখিত মাস্টার বইটি দেখে নিব। আশা করি আমাদের একটা বেস্ট প্রিপারেশন হবে। এগুলোর সাথে যুক্ত হবে আমাদের ক্লাস, এর মাধ্যমে আমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো। তাহলে প্রথমত আমরা একটু দেখে নিতে চাই সিপিসি আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, সেক্ষেত্রে আমরা সিপিসির বেসিক যে বিষয়গুলো আছে, একেবারে বেসিক মানে এ বি সি বা ক ক জাতীয় যে বিষয়গুলো আছে, আমরা সেই বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব, তাহলে পরে আমরা সহজে বিষয়গুলো শিখতে পারবো। তাহলে কোনো একটা প্রবলেম যদি অ্যারাইজ করে, আমরা আগে একটু প্র্যাকটিক্যালি সিপিসিটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। কোনো একটা প্রবলেম যদি অ্যারাইজ করে কোনো একটা জায়গায়, ধরেন আপনাকে একটা জায়গা থেকে বেদখল করে দিল কেউ একজন, তাহলে আপনাকে একটা জায়গা থেকে বেদখল করলো, অথবা এমনও হতে পারে হচ্ছে দীর্ঘদিন ধরে
আপনার প্রপার্টিটা কেউ দখল করে আছে, আপনি সেটা উদ্ধার করতে পারছেন না, অথবা এমনও হতে পারে আপনার হচ্ছে কেউ একজন হচ্ছে আপনাকে বেদখল করার হুমকি দিচ্ছে। এরকম নানা ধরনের প্রবলেম আমরা দেখি। এখন এই ধরনের যদি কোনো একটা প্রবলেম যদি অ্যারাইজ করে, আমরা সর্বপ্রথম কিন্তু লয়ারের কাছে যাই। মানে এই ধরনের একটা প্রবলেম হয়েছে, এখন আমি কি করব। এখন মামলাটা যদি দেওয়ানি প্রকৃতির হয়, তাহলে লয়ারের কাছে যদি এরকম ধরনের কোনো প্রবলেম যদি আসে, লয়ারের প্রথম যে প্রশ্নটা ওনার কাছে সেটা হচ্ছে মামলাটা দেওয়ানি প্রকৃতির কিনা, ফার্স্ট ওয়ান। তাহলে উনি যে দেখবে যে প্রবলেমটা হয়েছে এটা আসলে দেওয়ানি প্রকৃতির কিনা, এই মামলাটা দেওয়ানি প্রকৃতির কিনা, এটা হচ্ছে ওনার কাছে ফার্স্ট কোয়েশ্চেন। এটা সুটস অফ সিভিল নেচারের কিনা, সুটস অফ সিভিল নেচার, এটা সুটস অফ সিভিল নেচার কিনা, এটা হচ্ছে ওনার কাছে ফার্স্ট প্রশ্ন। তাহলে এটা কি ফৌজদারি প্রকৃতির বিষয় নাকি এটা দেওয়ানি প্রকৃতির বিষয়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে উনি দেখবে এটা সোর্স অফ সিভিল নেচার কিনা। প্রশ্ন হচ্ছে সোর্স অফ সিভিল নেচারের বিষয়টা কি। মূলত সিভিল নেচার মানে হচ্ছে দেওয়ানি প্রকৃতির বিষয় বলতে আমরা যেটা বুঝি, যদি আপনার হচ্ছে রাইট টু অফিস এবং রাইট টু প্রপার্টি, যদি রাইট টু অফিস নিয়ে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, রাইট টু অফিস মানে কোনো পদ নিয়ে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে সেই ক্ষেত্রে, এবং যদি কোনো প্রপার্টি নিয়ে যদি কোনো প্রবলেম হয়, প্রপার্টির অধিকার যদি কেউ আপনার লঙ্ঘন করে, যেটাকে আমরা বলি রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি, এই দুইটা বিষয়কে বেসিক্যালি বলা হয় সুটস অফ সিভিল নেচার। ঠিক আছে, এই কথাগুলো আমরা পাবো ধারা 9-এ। তাহলে সিপিসির ধারা 9-এ বলা হচ্ছে দুইটা বিষয়কে বলা হচ্ছে আপনার দেওয়ানি প্রকৃতির, একটা হচ্ছে রাইট টু অফিস আর একটা হচ্ছে রাইট টু প্রপার্টি। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আপনার হচ্ছে বিস্তারিত আলোচনা করব। সোর্স অফ সিভিল নেচার নিয়ে আরও অনেক কথা আছে আমাদের, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসগুলোতে অনেক ল্যাংদি কথাবার্তা বলবো। আজকে একটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা ইন্ট্রোডাকশন এবং হচ্ছে ফাউন্ডেশন। তাহলে প্রথম আমরা যেটা দেখলাম, তাহলে লয়ার প্রথমে দেখবে এটা আসলে দেওয়ানি প্রকৃতির কিনা, এখানে প্রপার্টি রিলেটেড কোনো বিষয় আছে কিনা। তাহলে প্রথম যে প্রশ্নটা আপনি সলভ করলেন, দেখলেন যে এটা আসলে একটা দেওয়ানি প্রকৃতির মামলা, এটা সুটস অফ সিভিল নেচার, দেওয়ানি প্রকৃতির মামলা। তাহলে হোয়াট ইজ সুটস অফ সিভিল নেচার? অ্যাজ পার সেকশন 9 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, সিপিসি 9 ধারা 9 অনুসারে সোর্স অফ সিভিল নেচার মানে যেখানে পদ নিয়ে যদি কোনো একটা অধিকার নিয়ে যদি প্রবলেম অ্যারাইজ করে এবং যদি সম্পত্তির অধিকার নিয়ে যদি প্রবলেম অ্যারাইজ করে, সেক্ষেত্রে এটাকে আমরা বলি দেওয়ানি প্রকৃতির। এখন লয়ার বুঝে গেছে দিস ইজ সোর্স অফ সিভিল নেচার। এখন ওনার কাছে এর পরের প্রশ্নটা, এখন মামলাটা করবে কোথায়? এটা কি ঢাকায় হবে নাকি চট্টগ্রাম হবে, নাকি এটা রাজশাহীতে হবে, নাকি এটা খুলনায় হবে? দিস ইজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন। এরপরে ওনার কাছে দ্বিতীয় প্রশ্ন, সেটি হচ্ছে মামলাটা উনি কোন কোর্টে করবে, কোন এলাকায় করবে, কোন এলাকায় করবে। এটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে আঞ্চলিক এখতিয়ারও আমরা বলি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে লোকাল জুরিসডিকশন। মানে মামলাটা করব কোন এলাকায়, এটা কি কক্সবাজারে হবে নাকি চট্টগ্রামে হবে, নাকি কক্সবাজার এবং চট্টগ্রাম দুই জায়গায় করা যাবে, নাকি রাজশাহী হবে নাকি খুলনা হবে, নাকি রাজশাহী খুলনা দুইটাতেই করা যাবে। দিস ইজ দ্য লোকাল জুরিসডিকশন, মামলাটা করব কোন জায়গায়, এটা হচ্ছে ওনার কাছে দ্বিতীয় প্রশ্ন। এখন একটি মামলায় কোন জায়গায় হবে, কোথায় হবে, সেটি যখন প্রশ্ন আমরা করব, সেই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা দেখে নিতে হবে সেটা হচ্ছে আপনার ধারা 16 থেকে স্টার্ট করে 20 পর্যন্ত আমরা একটু দেখে নিব। এই ধারাগুলো দেখলে আমরা বুঝতে পারবো কোনো একটা সুটস অফ সিভিল নেচার, দেওয়ানি প্রকৃতির কোনো একটা মামলা, এটা আমরা কোন এলাকায় করব, এটা কি ঢাকায় হবে নাকি রাজশাহী হবে নাকি খুলনায় হবে, নাকি দুই জায়গায় করা যাবে। এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে কিন্তু অবশ্যই আলোচনা করব। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ধারা 16 থেকে 20, যেখানে আঞ্চলিক এখতিয়ার বা লোকাল জুরিসডিকশন নিয়ে কথাগুলো বলা আছে। ওকে, দিস ইজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন। আচ্ছা, এবার উনি বুঝে গেল মামলাটা হবে ঢাকায়। তাহলে উনি বুঝে গেল যে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে মামলাটা ঢাকায় হবে। আচ্ছা, ওনার কাছে আবার থার্ড প্রশ্ন, এখন ঢাকা বলি, তারপরে চট্টগ্রাম বলি বা খুলনা বলি, বরিশাল বলি, ফরিদপুর বলি, শেরপুর বলি, নওগাঁ বলি, যেটা বলি না কেন, প্রত্যেকটা জেলায় কিন্তু সিভিল কোডের একটা কিন্তু সেট আপ আছে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এখন ওনার কাছে প্রশ্ন, মামলাটা যদি ঢাকা জেলায় হয়, মামলাটা যদি ঢাকায় যদি হয়, সেই ক্ষেত্রে ঢাকার কোন কোর্টে হবে মামলাটা? দিস ইজ দ্য থার্ড কোয়েশ্চেন। কারণ ঢাকায় তো অনেকগুলো কোর্ট আছে, ডিস্ট্রিক্ট জাজের কোর্ট আছে, অতিরিক্ত ডিস্ট্রিক্ট জাজের কোর্ট আছে, যুগ্ম জেলা জজের কোর্ট আছে, তারপরে সিনিয়র সহকারী জজের কোর্ট আছে, সহকারী জজের কোর্ট আছে। এখন কোনটাতে আপনি মামলাটা ফাইল করবেন? দিস ইজ দ্য থার্ড কোয়েশ্চেন। এখন সেই ক্ষেত্রে তাহলে এই প্রশ্নটা কিন্তু ওনাকে সলভ করতে হবে, মামলাটা আসলে করবেন কোথায়।
এই জায়গায় এসে আমরা আরেকটা বিষয় একটু শিখে নিতে চাই, সেটি হচ্ছে আসলে বাংলাদেশ এই যে ঢাকার মধ্যে কোর্ট আছে কয় ধরনের, অথবা রাজশাহীর মধ্যে কয় ধরনের সিভিল কোর্ট আছে, অথবা খুলনায় কয় ধরনের কোর্ট আছে, নওগাঁয় কয় ধরনের আছে, মানে জেলাগুলোতে কয় ধরনের সিভিল কোর্ট আছে এটা একটু আমরা দেখতে চাই প্রত্যেকটা জেলায়। সিভিল কোর্টস অ্যাক্ট নামে একটা আইন আছে, সিভিল কোর্টস অ্যাক্ট, সিভিল কোর্টস অ্যাক্ট নামে একটা আইন আছে, 1887 একটা আইন আছে। এই আইনের ধারা 3 বলা হচ্ছে বাংলাদেশে আপনার হচ্ছে 5 ধরনের দেওয়ানি আদালত আছে। 5 ধরনের দেওয়ানি আদালত আমরা সচরাচর দেখি। নাম্বার 1, দ্য কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট জাজের আদালত। নাম্বার 2, দ্য কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। নাম্বার 3, দ্য কোর্ট অফ আপনার হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। নাম্বার 4, দ্য কোর্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ। নাম্বার 5, দ্য কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ। তাহলে 5 ধরনের দেওয়ানি আদালত আছে। জেলা জজের আদালত, তাহলে জেলা জজের আদালত, অতিরিক্ত জেলা জজের আদালত, তারপরে হচ্ছে যুগ্ম জেলা জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত এবং হচ্ছে সহকারী জজের আদালত। 5 ধরনের সিভিল কোর্ট আছে। আনফর্চুনেটলি একটা বিষয় আপনারা দেখবেন, সেটি হচ্ছে অনেকে আসলে জানে না যে 5 ধরনের সিভিল কোড আছে, এটা জানে না। এটা জানলেও জানে না যেটা কোন আইনের কোথায় আছে। এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন, এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো অনেক সহজ, কিন্তু অনেকে এগুলো জানে না। এগুলো জানার প্রয়োজন আছে। এগুলো না জেনে আপনি হুট করে সিপিসিতে ঢুকে গেলেন, তাহলে সেখানে আপনি মুখস্থ করে ফেললেন পরীক্ষার জন্য, এগুলো কিন্তু আলটিমেটলি আপনি ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, তাহলে এবারে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা জানাবেন। এখন আমরা 3 নম্বর যে প্রশ্নটা এটা সলভ করব। এখন এই মামলাটা আসলে করব কোথায়? ঢাকাতে গেলাম আমরা, যেহেতু ঢাকাতে মামলাটা হবে। ঢাকাতে গিয়ে দেখলাম যে এখানে কোর্ট আছে 5 ধরনের কোর্ট, ঠিক আছে। এখানে একজন ডিস্ট্রিক্ট জাজ আছে, তারপরে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আছে, সিনিয়র সহকারী জজ আছে এবং সহকারী জজের আদালত আছে। এখন এই 5টার মধ্যে কোনটাতে আমরা মামলাটা করব? দিস ইজ দ্য থার্ড কোয়েশ্চেন, ঠিক আছে। এটা আমাদের কাছে থার্ড কোয়েশ্চেন। এবার আসি, মামলাটা কোন কোর্টে করব? মামলাটা করব কোন কোর্টে, এটা যখন আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে আমরা আরেকটা ধারা এই জায়গায় দেখে নিব। এটা হচ্ছে ধারা 15। ধারা 15 এই জায়গায় দেখে নিব এবং একে নিব হচ্ছে ধারা 6। জাহেদ, প্রিলি মাস্টারটা দাও। ধারা 15 এবং ধারা 6 এই জায়গায় আমরা একটু দেখে নিতে চাই, এবং একই সাথে আমরা একটু দেখে নিতে চাই প্রিলি মাস্টার সেকশন 15 খুলো সিপিসি। তাহলে ধারা 15তে এই জায়গায় আমরা ক্লিয়ার করার আগে এই যে দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 19 নম্বর ধারাটা একটু দেখে নিতে চাই। এখানে কি বলা আছে? 19 নম্বর ধারা, 19 ধারাতে কি বলা আছে? এটা কোন আইনের? সিভিল কোর্টস অ্যাক্ট 1887। এই আইনের 19 ধারায় বলা হচ্ছে যে মামলাটা আপনি করতে যাচ্ছেন, এটার একটা ভ্যালুয়েশন আছে, এটার একটা মূল্যমান আছে, ঠিক আছে। মৌজা রেট অনুসারে একটা মূল্যমান আছে। মৌজা রেট, জায়গাটার দাম কতটুকু, মূল্যমান। এখন একটা জায়গার কতটুকু মূল্যমান হইতে পারে, একটা মামলার কতটুকু হইতে পারে, এটা ডিফারেন্ট কোয়েশ্চেন। এটা আমরা ভ্যালুয়েশন যখন আলোচনা করব, সুট ভ্যালুয়েশন একটা অ্যাক্ট আছে, ওটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। একটা মামলার কতটুকু মূল্যমান হইতে পারে, ঠিক আছে। যেমন জায়গার ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়, এটা হচ্ছে মৌজা রেট আছে, মানে এলাকা ভিত্তিক একটা রেট আছে। এখানে 1 ঘন্টা জায়গার কতটুকু দাম, 2 ঘন্টার কতটুকু দাম, এটা আলাদা একটা হার দেওয়া আছে। এখন কিছু কিছু মামলা আছে আসলে এগুলো জায়গা দেওয়া হয় না, যেমন পদের মামলা, এগুলোও তো কিন্তু সিভিল সোর্স অফ সিভিল নেচারের মামলা। এরকম কিছু মামলা আছে যেখানে জায়গা না। আপনি এই স্কুলের হেড স্যার 9 মর্মে ঘোষণা চাইছেন, ডিক্লারেশন মামলা। আপনি এই স্কুলের প্রধান শিক্ষক, আপনি এই কলেজের প্রধান শিক্ষক মর্মে ঘোষণা দেওয়া হোক, ঠিক আছে। সকিনে আপনার স্ত্রী বলে ঘোষণা দেওয়া হোক, স্ত্রী 9 মর্মে ঘোষণা দেওয়া হোক, এগুলো তো সিভিল মামলা। এখানে এগুলোতে টাকার হিসেব কীভাবে করবেন? এগুলো একটা ডিফারেন্ট কোয়েশ্চেন, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে আপনার হচ্ছে তাহলে এখতিয়ার, যা মূল্যমানের বিষয়টা বললাম, এই সেকশন 19-এ বলা হচ্ছে সিভিল কোর্টস অ্যাক্টের যদি মামলার মূল্যমান হয় 15 লাখ পর্যন্ত, ভালো করে খেয়াল করবেন, সেই ক্ষেত্রে মামলাটা আপনাকে করতে হবে অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে। 15 লাখ পর্যন্ত মামলা করবেন হচ্ছে সহকারী জাজের কাছে যাবেন, যদি মামলাটা হয় 15 লাখ টাকা পর্যন্ত সহকারী জাজ। যদি মামলাটা 15 লাখের উপরে, মানে 25 লাখ পর্যন্ত,
25 লাখ পর্যন্ত যদি হয় আপনি মামলাটা করবেন সিনিয়র সহকারী জজের কাছে। আর 25 লাখের উপরে যদি হয়, মানে যা মন চাই যত ইচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে মামলাটা করতে হবে যুগ্ম জেলা জজের কাছে। তার মানে আমরা 3টা কোর্টে বেসিক্যালি মামলা করি, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ এবং অ্যাসিস্ট্যান্ট জাজ। 15 লাখ পর্যন্ত হলে মামলা করি সহকারী জাজের কাছে, আর 25 পর্যন্ত হলে সিনিয়র সহকারী, 25-এর উপরে গেলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। বেসিক্যালি এই 3টা কোর্টে আমরা মামলা দায়ের করি মূল মামলাগুলো। এই 2টা কোর্টে, এই যে উপরের যে 2টা কোর্ট আছে, ডিস্ট্রিক্ট জাজের কোর্ট এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কোর্ট, এই জায়গাগুলোতে 2টা ক্ষেত্রে আমরা মূল মামলা দায়ের করি না। কিছু কিছু মামলা আছে এগুলো এখানে হয়, তবে আপাতত আমরা প্রাইমারিলি বলে দিচ্ছি শুধুমাত্র এই 3টা কোর্টেই আমরা আপনার মূল মামলা দায়ের করি। এখন আমার যে প্রবলেমটা জায়গা নিয়ে, যে প্রবলেমটা আমার এখানে ফেস করেছিলাম, এটার মূল্যমান ছিল আপনার ধরে নিলাম এটার মূল্যমান 30 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এবার আমি ঢাকার কোন কোর্টে মামলা করব? 30 লাখ যেহেতু এটা 25-এর উপরে, তাহলে আমি মামলাটা করব জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কোর্টে, আমি মামলাটা দায়ের করব। ঠিক আছে, এখন আচ্ছা আরেকটা কথা আছে, এবার যেহেতু 30 লাখ পর্যন্ত, ভালো করে খেয়াল করবেন, তাহলে মামলাটার মূল্যমান কত? 30 লাখ। 30 লাখ মানে আপনি চাইলে সিনিয়র সহকারী জজের কাছেও করতে পারেন, সিনিয়র সহকারী জজের কাছেও করতে পারেন, আপনি চাইলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছেও করতে পারেন। ঠিক আছে, সবগুলার কিন্তু এটা রেঞ্জের মধ্যে আছে। তবে আপনাকে, যেমন ধরেন মামলাটার মূল্যমান 5 লাখ টাকা, তাহলে 5 লাখ টাকার মামলার এটা কিন্তু সবগুলো কোর্টের অধীনে আছে। দেখেন, 15 লাখের নিচে 5 লাখ, 25 লাখের নিচে 5 লাখ, কোটি কোটি টাকার নিচে 5 লাখ। তার মানে যে 3টা কোর্টে আপনি মূল মামলা দায়ের করতে পারবেন, এই 5 লাখ টাকার মামলাটা সকল কোর্টে করা যাবে। মানে যেভাবে দেয়া আছে ধারা 19-এ বলা হচ্ছে 15 লাখের নিচে যদি হয় আপনি সহকারী জাজের কাছে করবেন, আর 25-এর যদি নিচে হয়, এটা 1 টাকা হইতে পারে, 2 টাকা হইতে পারে, আপনি সিনিয়র সহকারী জাজের কাছে করবেন। আর কোটি কোটি টাকা, 10 লাখ, 50 লাখ, 100 লাখ, 1 কোটি, 10 কোটি, 1 বিলিয়ন, এই মামলাগুলো করবেন আপনি যুগ্ম জেলা জজের কাছে। এখন মামলার মূল্যমান 1 লাখ, তাহলে কোথায় করবেন? তাহলে সবগুলো কোর্টে কিন্তু মামলাটা করা যাচ্ছে, কারণ এখানে রেঞ্জটা কিন্তু ধরে দেওয়া নাই। আপনি যদি ধারা 19 দেখেন সিভিল কোর্ট সেক্টর, সেখানে কিন্তু কোনো লিমিট ধরে দেওয়া নাই। মানে 15 থেকে 25 হইলে আপনি সিনিয়র সহকারী জাজের কাছে করবেন, 25-এর উপরে হলে আপনি জয়েন্টের কাছে করবেন, এটা কিন্তু সেখানে বলা নেই। আমরা কিন্তু অনেক সময় বলি যে সেখানে বলা আছে, আসলে সেখানে বলা নেই। আপনি এখন দেখেন, সেখানে বলা আছে 15 লাখ পর্যন্ত সহকারী জাজ, 25 লাখ পর্যন্ত সিনিয়র সহকারী, আর ইনডিফিনিট, কোনো সীমা নেই, বাউন্ডলেস, সেক্ষেত্রে আমরা যুগ্ম জেলা জজের কাছে করি। তার মানে এই যে নিচে যদি হয়, যে কোনো একটা কোর্টে কিন্তু মামলাটা দায়ের করা যাচ্ছে। তবে একটা কথা আছে, এখানে একটা ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে, সেই ফর্মুলাটা ধারা 15। ধারা 15-তে বলা হচ্ছে আপনি চেষ্টা করবেন সবচেয়ে নিচেরটাতে করার জন্য। ঠিক আছে, সবচেয়ে নিচেরটা করবেন, আগে নিচেরটাতে করা যাচ্ছে কিনা। কারণ ধারা 15-তে ডিরেক্টলি বলে দেওয়া হচ্ছে, এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোড অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। সেকশন 15, আপনাকে মামলাটা করতে হবে লোয়েস্ট গ্রেডের মধ্যে, সবচেয়ে নিচের আদালতে করতে হবে যেখানে করা যায়। তাহলে এখানে লোয়েস্ট গ্রেড কোনটা? 5 লাখ টাকার মামলার জন্য সবচেয়ে নিচের কোর্ট কোনটা? এই সহকারী জাজ। এই জন্য আপনি এটাতে করতে পারলেও করতে পারবেন না। এটাতে করা যাচ্ছে যুগ্ম, কিন্তু আপনি করতে পারবেন না, কারণ ধারা 15 আপনাকে এখানে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে। সবগুলো কিন্তু কন্ট্রোলে আছে, কিন্তু ধারা 15-তে বলা হচ্ছে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোড অফ দ্য লোয়েস্ট গ্রেড। লোয়েস্ট, সর্বনিম্ন গ্রেডে মামলাটা করতে হবে যারা বিচার করার জন্য কম্পিটেন্ট টু ট্রাই। তাহলে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোড অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই। বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিচের যে আদালতটা আছে, আপনি ওখানেই মামলা করবেন। এই যে 5 লাখ টাকার মামলাটা সবাই করতে পারবে, যেহেতু এটা কম, কিন্তু সবার কাছে আপনি করতে পারবেন না, আপনাকে করতে হবে সবচেয়ে নিচেরটা। তাহলে নিচের কোনটা পারবে? দেখা যাচ্ছে 15, তাহলে ওনার কাছে আমরা মামলাটা দায়ের করব। কেমন? আচ্ছা, ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাবেন। এতটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বাকি বিষয়গুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। ঠিক আছে, এই জন্য আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাস, যাতে আমরা প্রাইমারি বিষয়গুলো একটু বুঝতে পারি। নেটওয়ার্ক ইজ অ্যাবসলিউটলি ওকে। শৌকত ভাই, আপনি পরে রেকর্ড ক্লাস করে নেবেন। আচ্ছা,
শাকওয়াত ভাই কই আপনি? মিস্টার শাকওয়াত হোসাইন, আপনার কমেন্ট একটু দেখার চেষ্টা করছি, আপনার কমেন্ট দিতে পাচ্ছি না। আচ্ছা, ক্লিয়ার। মিস্টার শাকওয়াত হোসেন, আপনার এলাকার নেট তো আমি ঠিক করতে পারবো না ভাইয়া। যাদের এলাকায় নেট প্রবলেম আছে তাদের এলাকার নেট তো আমি ঠিক করতে পারবো না। আপনার এলাকার নেট ঠিক করতে পারবে ওয়াইফাই কর্তৃপক্ষ, ডাটা কর্তৃপক্ষ, ওই এলাকার দায়িত্ব তো আমার হাতে নাই। ঠিক আছে, আমার এখানে যতক্ষণ পর্যন্ত নেট ক্লিয়ার থাকবে ততক্ষণ ক্লাস চলবে। এখন আপনার এলাকায় যদি নেট প্রবলেম করে, এটাকে আমি ঠিক করতে পারবো? আমাকে একটু বলেন। এটা ঠিক করতে পারবো আপনার কোম্পানি, যাকে আপনি প্রতি মাসে নেটের পয়সা দেন। এটা তো আমি পারবো না আসলে। ঠিক আছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? অনেকের ফেস একটু অন্ধকার দেখা যাচ্ছে, তারা সবাই একটু পানি খেয়ে নেবেন। আচ্ছা, ফারজানা আলিম তন্নি বলছেন 19 এবং 15টা আরেকবার বলবেন। আচ্ছা, সিভিল অ্যাক্ট 19 ধারাটা যদি একটু বলেন। জিপিতে কখনো নেটওয়ার্ক সমস্যা হয় না, আবদুল্লাহ নোমান। আচ্ছা, ওকে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে যাব কখন তাহলে? আচ্ছা আচ্ছা, ওকে। এনজয় দ্য ক্লাস নুসরাত, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ওকে, তাহলে আমরা বন্ধুরা আবার একটু বলে ফেলি। সেটা হচ্ছে 19 ধারাতে বলা আছে আপনি কত থেকে মামলাগুলো কোথায় করবেন। তাহলে 15 লাখ পর্যন্ত মামলাগুলো আমরা করব সহকারী জাজ, আর 25 পর্যন্ত মামলাগুলো করব আমরা হচ্ছে সিনিয়র সহকারী জাজ, আর অনির্ণয় যত টাকা বেশি ওই মামলাগুলো করব আমরা হচ্ছে যমুনা জেলা জজের কাছে। তাহলে প্র্যাকটিক্যালি আমরা বেসিক্যালি কোর্টে যে মামলাটা আমরা দেখি সেটা হচ্ছে 15 লাখ পর্যন্ত আমরা মামলাগুলো সহকারী জাজের কাছে করি। 15 লাখের উপরে 25-এর নিচে এই মাঝখানের যে রেঞ্জটা 16 লাখ, 17 লাখ, 18 লাখ, 19 লাখ, 20 লাখ, 25 লাখ, এই মামলাগুলো আমরা সিনিয়র সহকারী জাজের কাছে করি। কেমন? আর এর উপরেও যদি হয় সেই ক্ষেত্রে আমরা মামলাগুলো জয়েন্টের কাছে করি। একেবারে সিম্পল বিষয়। ওকে, তবে আইনের বিষয়টা আমি ব্যাখ্যা করলাম, এবং বাস্তবে আমরা কোর্টে যেটা করছি অ্যাজ এ লয়ার হিসেবে 15 পর্যন্ত আমরা সহকারী জাজের কাছে করি, 15 থেকে 25 পর্যন্ত আমরা সিনিয়র সহকারী জাজের কাছে করি, আর 25-এর উপরে যে মামলাগুলো হয় এগুলো আমরা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে করি। তাহলে অ্যাকর্ডিং টু সেকশন 3 অফ দ্য সিভিল কোডস অ্যাক্ট 1887 দেয়ার আর 5 সিভিল কোডস ইন বাংলাদেশ। ঠিক আছে, দেয়ার আর 5 সিভিল কোডস: দ্য কোড অফ ডিস্ট্রিক্ট জাজ, দ্য কোড অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, দ্য কোড অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, দ্য কোড অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, দ্য কোড অফ অ্যাসিস্ট্যান্ট জাজ। ওকে, এরপরে আমরা যে বিষয়টা বললাম সেটি হচ্ছে সেকশন 19, সেকশন 3 এই এবং হচ্ছে পুরা বিষয়টা, এবং ধারা 15 সিপিসির 15টা আমরা বললাম। প্রিলি মাস্টারে বইয়ে পেজ নাম্বারটা বললে ভালো হয়। প্রিলি মাস্টার বইয়ের পেজ নাম্বার আপাতত লাগবে না, এটা আমরা পরে। প্রিলি মাস্টার এখনও করি নাই। এখন যেগুলো আলোচনা করছি এগুলো হচ্ছে একেবারেই বেসিক বিষয় থেকে আমরা আলোচনা করার চেষ্টা করছি। এখানে আপাতত আপনার প্রিলি মাস্টারের প্রয়োজন নেই আর কি। হোপফুলি এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে। আমরা একটু নেক্সট প্রসিড করব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হোপফুলি সবারই ক্লিয়ার। ওকে, আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্টেজেস অফ সিভিল সুট। একটা সিভিল মামলা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখে নিতে চাই, যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, অ্যান্ড দেন আমরা নেক্সট ক্লাসে সিপিজিটা যাতে এনজয় করতে পারি। ঠিক আছে, সিপিজি আসলে অনেক কঠিন মনে হয়, কিন্তু এই যে 12টা ক্লাস আমরা নিব, এই ক্লাসগুলো নেওয়ার পরে প্রিলিমিনারিতে আপনার বেশ একটা দখল চলে আসবে, এবং আপনার মনে হবে না যে এটা আসলে একটা কঠিন আইন, এটা আপনার মনে হওয়ার কোনো কারণ নেই। আশা করি আপনি এটা এনজয় করতে পারবেন। ঠিক আছে, ওকে, অনেকেই জয়েন করেছেন। জাহেদ, ওকে, এতটুকু পর্যন্ত হোপফুলি সবারই ক্লিয়ার। স্ক্রিনশট নিয়ে ফেলো। এই যে আমরা বিষয়গুলো বললাম, তাহলে আমরা একটু যদি সামারি করে ফেলি, তাহলে কোনো একটা প্রবলেম যখন অ্যারাইজ করবে সেই ক্ষেত্রে আমরা ফার্স্টলি যেটা দেখি সেটি হচ্ছে, যখন লয়ার যেটা দেখবে সেটা হচ্ছে নাম্বার 1, ওনার কাছে প্রশ্ন এটা সোর্স অফ সিভিল নেচার কিনা, উনি এটা ফিক্সড করবে। সোর্স অফ সিভিল নেচার কীভাবে ফিক্সড করবে? অ্যাকর্ডিং টু সেকশন 9 অফ দ্য সিভিল সিপিসি, এটা রাইট টু অফিস অর রাইট টু প্রপার্টি, এই বিষয়টা উনি দেখবে। যদি দেখা যাচ্ছে সোর্স অফ সিভিল নেচার, দেন হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন উনি গিয়ে যেটা দেখবে এটা আসলে লোকাল জুরিসডিকশন কোথায়, বা এটা কোন এলাকায় মামলাটা দায়ের করবে। তো লোকাল জুরিসডিকশন উইল বি ডিটারমাইন্ড বাই দ্য সেকশন 16 to 20, 16, 17, 18, 19, 20 দেখে উনি নির্ধারণ করবে কোন এলাকায় এই মামলাটা ফাইল করতে হবে, সেটা ফিক্সড হবে। এখন ওই এলাকায় দেখা যাচ্ছে আসলে অনেকগুলো সিভিল কোর্ট আছে, এখন কোথায় সেটা ফাইল হবে? তো সেটার জন্য আমরা সিভিল কোর্টস অ্যাক্ট যদি দেখি, ধারা 3-এ বলা হচ্ছে দেয়ার আর 5 সিভিল কোর্টস ইন বাংলাদেশ। আমরা দেখেছি কোন কোনগুলো, ওই কোর্টের মধ্যে কোন কোর্টে আমরা মামলা ফাইল করব।
সেটা বলা হচ্ছে ধারা 19-এ, ওই আইনের 19-এ, সিভিল কোড সেক্টর 19-এ বলা হচ্ছে 15 লাখ পর্যন্ত যদি মূল্যবান হয় মামলার যেটা ডিসপিউটেড যেটা ল্যান্ড আছে, যেটা বিষয় আছে, সাবজেক্ট ম্যাটার, সেক্ষেত্রে মামলাটা হবে সহকারী জাজ। 15 আর এর উপরে যদি 25 পর্যন্ত হয় সেক্ষেত্রে সিনিয়র সহকারী, আর এর উপরে যদি হয় সেক্ষেত্রে আমরা মামলাটা করব যুগ্ম জেলা জজের কাছে। এখন ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাজ কি তাহলে? বেসিক্যালি ওনারা হচ্ছে রিভিশনাল কোর্ট, ওনারা হচ্ছে অ্যাপিলেট কোর্ট। তবে কিছু কিছু বিষয় আছে যেমন কপিরাইট ইস্যু, এরকম আরও কয়েকটা বিষয় আছে, সেই মামলাগুলো কিন্তু আমরা সরাসরি কিন্তু ডিস্ট্রিক্ট জাজের কাছে হয়, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে হয়। আদারওয়াইজ কিন্তু ওনাদের কিন্তু অরিজিনাল জুরিডিকশন নাই, অরিজিনাল এখতিয়ার নাই, ঠিক আছে? আদি প্রকৃতির এখতিয়ার নেই। আদি প্রকৃতির মানে হচ্ছে সরাসরি ওই কোর্টে মামলা করার সুযোগ নেই। ওকে, হ্যাঁ, রাইট টু অফিস নিয়ে কোন কোর্টে মামলা করব যেখানে টাকা কোথাও বলা নাই? হ্যাঁ, এটা তো আমি প্রথমে আপনাকে বলে দিয়েছি, এটা কোথায় করবেন এটার জন্য। তখন সেই ক্ষেত্রে কিন্তু একটা ভ্যালুয়েশন নির্ধারণ করতে হবে। এই যে একটু আগে বললাম সকিনা আমার স্ত্রী নয়, আপনি কোর্টে একটা মামলা করেছেন, মাননীয় আদালত এই সমস্যা, সকিনা মানুষকে বলে বেড়ায় সে আমার নাকি স্ত্রী, সে যেহেতু আমার এই ছিল সেই ছিল, অনেক কিছু সে বলে বেড়াচ্ছে আমার, এই তারপরে তার বাচ্চাটা নাকি আমার। মাননীয় আদালত এই যে তার সকিনাকে আমার স্ত্রী নয় মর্মে ঘোষণা করা হোক, এখন এটার মামলাটা করবেন কোথায়, টাকাটা কত হবে? সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট, ঠিক আছে? এটা নিয়ে আমরা মামলার মূল্যমান কিভাবে নির্ধারিত হবে এটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো, আজকে সেটা নয়। ভাইয়া রিসেন্ট বার কাউন্সিল পেলে লিখিতের জন্য মিডিল স্কুলে সব ক্লাস করার কারণে মাস্টার পড়ে পরীক্ষা দেওয়া মনে হচ্ছে, এখন যা পড়াচ্ছেন সব পারি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আরেকটু সামনে যাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা পারবেন। ওকে, স্বাস্থ্যমন্ত্রী এলাকাতে নেটওয়ার্ক খুবই প্রবলেম, নির্বাচনের আগে এই প্রবলেম থাকবে। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনের বিষয়টা আমরা একটু দেখে ফেললাম, তারপরে হচ্ছে জুরিডিকশন আমরা দেখে ফেললাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টেজেস অফ সিভিল সুট। এটা আমরা একটু দেখে ফেলি, এটা দেখে ফেললে আমাদের আইডিয়া হয়ে যাবে, এটা দেখার সাথে সাথেই আমাদের বাকি আইডিয়াগুলো হয়ে যাবে। তাহলে একটা সিভিল মামলার জীবনী আমরা দেখতে চাই, যেভাবে আমরা দেখেছিলাম একটা ক্রিমিনাল মামলার জীবনী, ক্রিমিনাল একটা ফৌজদারি মামলার জীবনী নিয়ে আমি আপনাদেরকে আগামী ক্লাসগুলোতে কিন্তু পড়াবো, একটা ফৌজদারি মামলার জীবনী নিয়ে কিভাবে সিআরপিসি পড়া যায়। আমরা একটা ফৌজদারি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে কিন্তু আমরা সিআরপিসিটা কাভার করব। তো যদি আমরা সিআরপিসিটা ওভাবে কাভার করি তাহলে সিআরপিসিটা আমার কাছে অনেক ইজি মনে হবে, যেহেতু এটা প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে ওগুলোর সাথে আমরা কানেক্টেড করে ফেলবো। এবং ইতিমধ্যে আমরা যে সিআরপিসির বিষয়গুলো নিয়ে সামনে আমরা হয়তো আলোচনা করব, ফুল সিআরপিসি আমরা একেবারে ফুল সিআরপিসিটা নিয়ে আসবো। আজকের সেশনে সেদিকে আমি যাচ্ছি না। এই গ্রুপের মধ্যে কিন্তু অনেকগুলো সিআরপিসির ক্লাস দিয়ে আছে, আপনারা সিআরপিসির প্রথম ক্লাসটা করে নেবেন, সেখানে দেখবেন যে কি চমৎকার ওয়েতে সিআরপিসি একটা ফৌজদারি মামলার জীবনী, একটা ফৌজদারি মামলার জন্ম থেকে একেবারে ভ্রূণ থেকে শুরু করে আপনার হচ্ছে তার মৃত্যু পর্যন্ত আমরা কীভাবে আলোচনা করেছি, আমরা মামলা কীভাবে ফাইল করেছি সেকশন 154, 155-এ, 174 সেকশন 200-এ, এরপরে মামলা ফাইল করে আমরা আমলে নিয়েছিলাম 90-তে, তদন্ত করেছি 173-তে আমরা রিপোর্ট জমা দিয়েছি, 204-এ সামন দিয়েছি, ওয়ারেন্ট দিয়েছি, এরপর আসামিকে অ্যারেস্ট করেছি, জামিন, অনেকগুলো বিষয় ওইদিকে যাচ্ছি না, কারণ গেলে আবার সিআরপিসির যে বিষয়টা মাথায় প্রবলেম ক্রিয়েট করবে। তো আপনার গ্রুপের মধ্যে ক্লাস দিয়ে আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। কারণ আমরা প্রতিদিন তো ক্লাস নিচ্ছি না, মাঝে মাঝে যে গ্যাপগুলো পাবেন ওই গ্যাপের মধ্যে আপনি সিআরপিসি রেকর্ডেড ক্লাস একটা দেখে নেন, নিজেকে একটু অ্যাডভান্স রাখা। পরবর্তীতে যখন আবারও ক্লাস নিব তখন আপনার কাছে মনে হবে ওয়াও ওইগুলো তো আমার কাছে খুবই পরিচিত, এই তো সেদিন তোমার সাথে দেখা হয়েছিল। আচ্ছা, এরপরে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টেজেস অফ সিভিল সুট। প্রথমত হচ্ছে যে কোনো একটা প্রবলেম অ্যারাইজ করলো, কজ অফ অ্যাকশন প্রথমে অ্যারাইজ হবে। কজ অফ অ্যাকশন কিন্তু নানাভাবে অ্যারাইজ হতে পারে, তাহলে কজ অফ অ্যাকশন যদি অ্যারাইজ হয় আমরা সেই ক্ষেত্রে ফার্স্ট যে বিষয়টা, কজ অফ অ্যাকশন কখন অ্যারাইজ হয়, কেউ যখন আপনার অধিকার যখন লঙ্ঘন করবে, আপনি একজনকে টাকা দিয়েছেন 50,000 কোটি টাকা, এখন সে বলল যে আপনার হচ্ছে সে আপনার টাকাটা পে করবে না, আপনাকে টাকা দিবে না, আপনি এই ধরনের কারোর সাথে আপনার লেনদেন হয়েছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, যে কোনো কিছু হইতে পারে, আপনি তাহলে কোর্টে মামলা করবেন, ঠিক আছে? একজনের সাথে আপনার একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি ভায়োলেশন করলে আপনি মামলা করবেন না। এই ধরনের নানা ধরনের ভাবে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হতে পারে। এখন কজ অফ অ্যাকশন যদি অ্যারাইজ হয় সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম চলে যাই হচ্ছে লয়ারের কাছে। লয়ারের কাছে যাওয়ার পরে লয়ার কিন্তু
আমার থেকে সহজ জিজ্ঞেস করবে, বলেন কাহিনী কি। এটাকে আমরা বলি মার্শেলিং অফ ফ্যাক্টস। উনি আপনার থেকে কাহিনীগুলো জেনে নিয়ে উনি একটা প্লেন্ট রেডি করবে, এটাকে আমরা বলি আরজি। উনি একটা প্লেন্ট বা আরজি রেডি করবে, ঠিক আছে। এই আরজিটা প্রথমে উনি রেডি করবে। আরজি হয়তো আপনারা অনেকে দেখেছেন, নীলা ফর্মে কিন্তু এটা রেডি করা হয়। এই আরজিটা কেমন, এই আরজি, আচ্ছা আরজি কেমন এটা বলার আগে আমরা একটু দেখে ফেলি ধারা 26। ধারা 26-এ বলা হচ্ছে প্রত্যেকটা সিভিল মামলা শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য আপনার হচ্ছে প্লেন্ট অর আদার অ্যাপ্লিকেশন। সেকশন 26 আমরা একটু হুবহু দেখি, সেখানে আপনার হচ্ছে একটু যদি হুবহু দেখলে সুবিধা হবে। এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট অর ইন সাচ আদার ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইবড। তাহলে প্রত্যেকটা সিভিল মামলা, সিভিল সুট, আমরা তো বলেছি সিভিল সুট শ্যাল বি ইনস্টিটিউটেড, আপনি এটা ফাইল করবেন কিসের মাধ্যমে, আরজির মাধ্যমে, কোর্টে আরজির মাধ্যমে ফাইল করবেন, অথবা অন্য কোনো যদি ওয়ে যদি দেয়া থাকে, আদার যদি কোনো ওয়ে, আপনি সেভাবে ফাইল করবেন। যেমন কিছু কিছু মামলা আছে দেওয়ানি মামলা, এগুলো কিন্তু আরজির মাধ্যমে হয় না, এগুলো হয় দরখাস্তের মাধ্যমে। যেমন অগ্রক্রয়ের মামলা, প্রিএমশনের মামলা, ঠিক আছে। যেমন সেট অ্যাক্টের অধীনে স্টেট এক্সিকিউশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট একটা আইন আছে, 1950 সালের আইন। এই আইনের ধারা 96 অনুসারে যখন আমরা আপনার হচ্ছে প্রিএমশনের মামলা করি, আপনার হচ্ছে আমরা যখন প্রিএমশনের মামলা করি, এই মামলাগুলো কিন্তু আমরা করি কিন্তু দরখাস্তের মাধ্যমে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এই মামলাগুলো আমরা করি, ঠিক আছে। তাহলে সেকশন 26-এ বলা হচ্ছে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট, আপনার আরজির মাধ্যমে আপনি মামলা ফাইল করবেন, অর আপনার যদি আদার যদি কোনো ম্যানার যদি সেখানে বলা থাকে আপনি সেভাবে করবেন। যেমন হচ্ছে স্যাটের 96-এর মামলাটা আমরা দরখাস্তের মাধ্যমে করেছি। তাহলে সেকশন 26-এ বলা আছে আরজির মাধ্যমে কিন্তু কোর্টে মামলাটা দায়ের করতে হবে। ওকে, আমরা সেটা দেখলাম। এখন এরপর এখানে কিন্তু আরও কয়েকটা বিষয় আছে আরজির ক্ষেত্রে। আমরা একটা আরজির মধ্যে কি কি থাকবে সেটা বলেন। আরজির মধ্যে কি কি থাকবে, কোর্ট কখন আরজি নিবে, কখন নিবে না, এরকম কিন্তু অনেকগুলো বিষয় আছে, এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে। আমরা অর্ডার 4 যখন পড়ব সিপিসিতে দেখবেন প্রথমে কিন্তু অনেকগুলো সেকশন দিয়ে আছে, 1 থেকে আপনার হচ্ছে 153 অনেকগুলো সেকশন দিয়ে আছে। এরপর আপনার হচ্ছে অনেকগুলো অর্ডার দিয়ে আছে, সেকশনে হচ্ছে শর্ট করে দিয়ে আছে, অর্ডার এগুলো বিস্তারিত লেখা হয়েছে। আমরা আরজি নিয়ে আরও বিস্তারিত পড়ব অর্ডার 4-এ, আমরা পড়ব অর্ডার 6-এ, আমরা পড়ব অর্ডার 7-এ। অর্ডার 4, অর্ডার 6, অর্ডার 7 এগুলো দেখেই আমরা দেখে নিব সেখানে আরজি যেটা মানে যেটা আমরা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3-4 পৃষ্ঠা আকারে আমরা কোর্টে জমা দিব, সেখানে আসলে কি থাকবে, পার্টির নাম থাকবে, এটা কত টাকার মূল্যমান, কোর্টের নাম, এবং আমরা কোর্টের কাছে আসলে কি চাই, ঘটনা কি, কাহিনী কি, ঠিক আছে। কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, কখন অ্যারাইজ হয়েছে, কোর্ট ফি দিয়েছি কিনা, কোর্টের কাছে আমরা চাচ্ছিটাকে কি প্রার্থনা কোর্টের কাছে, একটা আরজির মধ্যে সকল কিছু থাকবে। তারপরে হচ্ছে আরজির কয়টা কপি কোর্টকে দিবেন, এখানে আর কি কি দেওয়া লাগবে, কোথায় সাইন করবেন, কোথায় কি করবেন, কোর্ট কখন আপনার আরজি নিবে না, কখন আপনার আরজি আপনার মুখে মেরে দিবে, কখন আপনার আরজি ফেরত দিবে, কখন খারিজ করবে। অর্ডার 7 এই বিষয়গুলো নিয়ে আমরা এই যে অর্ডার 7-এর রুল 11, অর্ডার 7-এর রুল 10, এখানে আমরা দেখব কখন আপনার আরজি কোর্ট খারিজ করে দিবে, কখন আপনার আরজি কোর্ট ফেরত দিবে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই প্লেন। তাহলে দেখেন একটা প্লেন্টের মধ্যে কত কিছু আমরা পড়তে হবে আমাদেরকে। অর্ডার সেকশন 26, অর্ডার 4, অর্ডার 6, অর্ডার 7। এই যে অর্ডার 6-এর কথা বললাম, এই অর্ডার 6-এর মধ্যে আমরা যেটা দেখব বেসিক্যালি এটাকে বলা হয় প্লেডিংস, ঠিক আছে। এটা হচ্ছে প্লেডিংস। হোয়াট ইজ প্লেডিংস? প্লেডিংস মানে হচ্ছে আরজি দিবে হচ্ছে যিনি মামলার বাদী। আপনি যখন কোর্টে যখন আরজি সাবমিট করবেন তখন কিন্তু অপোজিট পার্টি কিন্তু লিখিত জবাব জমা দিবে, এটাকে বলি রিটেন স্টেটমেন্ট। তাহলে আরজি এবং লিখিত জবাব দুইটাকে একসাথে বলা হয় প্লেডিংস। এই দুইটার কিছু কমন কিছু নিয়ম আছে, ঠিক আছে। এই কমন নিয়মগুলো বলা আছে অর্ডার 6-এ। আর আরজির মধ্যে কি কি বিষয়গুলো থাকবে এটা নিয়ে আলোচনা করবো আমরা অর্ডার 7-এ। আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আচ্ছা, মিস কেস আব্দুল্লাহ মামুন জয়েন করেছে। যদি ক্লাস যদি বুঝতে প্রবলেম হয় সাথে সাথে বিষয়গুলো একটু আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ারলি বোঝাচ্ছে কিনা? প্লেড এবং রিটেন স্টেটমেন্ট সমান হচ্ছে প্লেডিংস, ওকে। আরেকটা বিষয় আমি সবসময় প্রথম ক্লাসে বলেছি, সেটি হচ্ছে আসলে দুনিয়ার সব কাজ সবাই করতে পারবে না। যেমন আজকে জুডিশিয়ারিতে আমাদের 2টা ক্লাস হচ্ছে, সব আমাদের একটু আগে ম্যাথ হয়েছে, এখন আবার সিপিসির ক্লাস হচ্ছে। এই 2টা ক্লাস এট আ টাইম কেউ করতে পারবে না।
তারপর আবার অনেকেই হচ্ছে নানা ধরনের ব্যস্ততা থাকবে। এখন আসলে সবাইকে করতে হবে বিষয়টা এরকম নয়, সবাই আসলে পারবে না তো, কারণ জুডিশিয়ারিতে সিট আছে মাত্র 100টা, আর বার কাউন্সিলে পাশের হার মাত্র 16%। তাহলে কি সবাইকে ক্লাস করার দরকার আছে? সবাই তো ক্লাস, কারণ ক্লাস যারা করবে তারা তো সবাই পাস করে ফেলবে, যারা রেগুলার ক্লাস করবে, যারা রেগুলার পরীক্ষা দিবে, যারা রেগুলার পড়াশোনা করবে, এরা তো সবাই পাস করবে। এখন পাশের হার যেখানে 16%, জুডিশিয়ারিতে নিবে মাত্র 100 জন। তো সেই ক্ষেত্রে এখানে সবাইকে ক্লাস করার দরকার আছে, আমাকে একটু বলেন তো। সুতরাং ক্লাসের উপস্থিতি কমবে, উপস্থিতি বাড়বে, আমার মনে হয় এই বিষয়টা দরকার নেই আর কি। তো যারা সত্যিকার অর্থে পাশ করবেন, বার কাউন্সিলে মাত্র 16 জন পাশ করবে প্রতিশত, গতবারে 16 জন পাশ করেছে, আর জুডিশিয়ারিতে সেটা আরও কম, এবং আরও কম মানে আরও কম। তো সুতরাং সেই ক্ষেত্রে আপনি নিজে নির্ধারণ করবেন যে আপনি কতটুকু সামনে যাবেন, ঠিক আছে? ওকে, তাহলে প্লেন্টের বিষয়ে আমরা বিস্তারিত অনেক কিছু সামনের ক্লাসে পড়বো। তাহলে প্রথমে একটা কি দিবে বলেন তো, আপনার হচ্ছে আপনি একটা আর্জি দিবেন। আপনি আর্জি দেওয়ার সাথে সাথে কোর্ট, যিনি বিবাদী, যেহেতু আপনি অনেক কিছু লিখেছেন তার বিরুদ্ধে, কোর্ট তার বিরুদ্ধে একটা সামন ইস্যু করবে। এটাকে আমরা বলি প্রসেস ইস্যু করা। প্রসেস ইস্যু করা, সামন ইস্যু করবে মানে তাকে বলবে যে তুমি একটু আসো, তাহলে তার বরাবর একটা সমন ইস্যু করবে, তাকে বলবে তুমি আসো, ইউ আর ইনভাইটেড টু রিপ্লাই। এই যে তোমার বিরুদ্ধে যে অবজেকশনগুলো আনা হয়েছে তুমি এগুলো রিপ্লাই করো আমাদেরকে, এই জন্য তাকে একটা সমন দিবে। তাকে যদি সমন দেয়, সেই এসে কোর্টে লিখিত জবাব জমা দিবে, মানে তার বিরুদ্ধে এখানে যে যে কমপ্লেনগুলো করা হয়েছে, যে দাবিগুলো তার এগেনস্টে করা হয়েছে, সে সেগুলোর জবাব দিবে। এটাকে আমরা বলি হচ্ছে লিখিত জবাব। সেই লিখিত জবাব জমা দিবে, যেটাকে আমরা বলি রিটেন স্টেটমেন্ট, ঠিক আছে? এগুলো নিয়ে একটুবারে বিস্তারিত আরো বলবো। তাহলে প্লেন দিলাম, সামন দিল কোর্ট, এখন বিবাদী চলে আসছে, কি নিয়ে চলে আসছে? রিটেন স্টেটমেন্ট চলে আসছে। প্লেন দিয়েছে বাদী, তাহলে প্লেন, সমন, এরপর হচ্ছে রিটেন স্টেটমেন্ট চলে আসলে। এখন কোর্টের কাছে দেখেন তো কি কি চলে আসছে। সামন আপনার হচ্ছে প্লেন একটা আছে, সামন দেওয়ার ফলে বিবাদী এসে কোর্ট এসে রিটেন স্টেটমেন্ট জমা দিল। এখন কোর্ট দেখলো যে এক হাতে সমন আর এক হাতে হচ্ছে আপনার রিটেন স্টেটমেন্ট। এখন কোর্ট বুঝে গেছে আপনাদের মধ্যে কি প্রবলেম। তখন কোর্ট আপনাদেরকে বলবে যে এত লম্বা কিচ্ছা কাহিনী না করেন, আপনারা দুইজনে মিলে একটু আপোষ করে ফেলেন প্লিজ, কোর্টের মূল্যবান সময় আপনারা বাঁচান, এত কাহিনী না করে আপনারা দুইজনে মিলে আপোষ করে ফেলেন। এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনার হচ্ছে এডিআর, এই এডিআরের বিষয়েও আপনার হচ্ছে সিপিসিতে আছে। এডিআরটা কিন্তু এখন ম্যান্ডেটরি করা হয়েছে, এটা হচ্ছে বাধ্যতামূলক, মানে কোর্ট দুই পক্ষকে বলবে যে আপনারা একটু কি করে ফেলেন, এটা আপোষ করে ফেলেন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব 89 এতে এবং হচ্ছে 89 বিতে। ভালো করে খেয়াল করবেন, 89 এতে যেটা আছে এটাকে বলা হয় মেডিয়েশন, এটাকে বলা হয় মেডিয়েশন। 89 বিতে যেটা আছে এটাকে বলা হয় আরবিট্রেশন। তাহলে কোর্ট দুজনকে বলবে তোমরা কি করে ফেলো, মেডিয়েশন করে ফেলো, মীমাংসা করে ফেলো। তাহলে মীমাংসা করতে আপনাদেরকে বলবে কখন? আফটার ফাইলিং দ্য রিটেন স্টেটমেন্ট। রিটেন স্টেটমেন্ট যখনই জমা দিবে এরপরে কোর্ট আপনাদেরকে বলবে আপনারা রিটেন স্টেটমেন্ট, আপনারা মেডিয়েশন করে ফেলেন, আপোষ করে ফেলেন, মীমাংসা করে ফেলেন। এরপর একটা আছে হচ্ছে আরবিট্রেশন। এই আরবিট্রেশনটা যে কোনো পর্যায়ে আপনারা চাইলে করতে পারবেন, দুই পার্টি, এটা যে কোনো পর্যায়ে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাট এনি স্টেজ, যে কোনো ক্ষেত্রে একটা সিভিল মামলার যে কোনো স্টেজে আপনারা চাইলে আরবিট্রেশন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখন এডিআর আপনারা করতে গেলেন দুই পার্টি, করার পরে যদি আপনারা সব কিছু আপোষ যদি করে ফেলেন, কোর্ট এই যে আপোষনামাটা দেখে কিন্তু একটা ডিগ্রি দিয়ে দিবে, সুলেনামা ডিগ্রি দিয়ে দিবে, আপোষ মূলে একটা ডিগ্রি দিয়ে দিবে। তাহলে মামলা কিন্তু ওখানে শেষ, মামলা কিন্তু আর সামনে যাবে না, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নেই, মামলাটা আর সামনে যাবে না। এখন আসলে দেখা যাচ্ছে না, হচ্ছে না, আপোষ হওয়ার কোনো বিষয় আপনাদের মধ্যে হচ্ছে না, প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে আরও বাড়ছে, মানে আপনারা আপোষ করবেন না। তাহলে আপোষ যদি না করেন মামলাটা যেখানে ছিল সেখান থেকে শুরু হবে। এবার কোর্ট বলবে যে প্রথম শুনানি হবে, ফার্স্ট হিয়ারিং। তাহলে ফার্স্ট হিয়ারিং হবে। এই ফার্স্ট হিয়ারিংয়ে বেসিক্যালি যেটা করা হয়, ইস্যু বানানো হবে, ঠিক আছে? ইস্যু মানে হচ্ছে কোন বিষয়ে আপনাদের মধ্যে দ্বিমত, একজনে বলে যে হ্যাঁ, আরেকজনে বলে না। কোনো একটা বিষয় নিয়ে কেউ যদি হ্যাঁ বলে আরেকজনের সেটা যদি ডিনাই করে, তখন সেখানে হয়ে যায় ইস্যু। এই জায়গার মালিকটা মিস্টার করিম কিনা, কিনা মিস্টার রহিমের বউ কিনা, দিস ইজ দ্য ইস্যু। এখন প্রথম শুনানির পরে কোর্ট ইস্যু বানাবে, ঠিক আছে? এই ইস্যু, হোয়াট ইজ ইস্যু, তারপরে হচ্ছে কয় ধরনের ইস্যু আছে, ইস্যু কখন বানাবে, এগুলো নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব। এই ইস্যু নিয়ে অনেক কথাবার্তা আমাদের মধ্যে হবে। এখন ইস্যু যখন হয়ে যাবে তখন কোর্ট এই জায়গায় এসে আরেকটা কাজ করবে, এটাকে আমরা বলি হচ্ছে আপনার হচ্ছে 30 ধারার পদক্ষেপ, ঠিক আছে? 30 ধারা, ধারা 30 ধারার পদক্ষেপও বলি। 30 ধারার পদক্ষেপের পাশাপাশি এখানে আরেকটা কাজ আছে, সেটাকে বলা হয় এসডি, সেটলিং ডেট ফর হিয়ারিং,
যেটাকে আমরা বলি এসডি। তাহলে 30 ধারার পদক্ষেপ কোর্ট গ্রহণ করবে যখন ইস্যু ফ্রেম করবে। এরপরে 30 ধারার পদক্ষেপটা কি, কোর্টের যদি কোনো দলিলের যদি প্রয়োজন হয়, কোনো সাক্ষ্যের যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কোর্ট আপনাদেরকে সেগুলো আনার জন্য বলবে। তারপরে এক পক্ষ আরেক পক্ষের কাছে যদি কোনো কিছু পাঠায়, কোনো প্রশ্ন পাঠায়, কোনো উত্তর যদি জানতে চায়, এগুলো করবে। এখানে অনেকগুলো বিষয় আছে সেকশন 30-এ 30 ধারার পদক্ষেপ। সব কিছু হয়ে যাওয়ার পরে আরেকটা শুনানির ডেট হবে, এটাকে আমরা বলি এসডি। শুনানির একটা ডেট ফিক্সড করবে, একটা দিন ধার্য থাকবে, সেদিন শুনানি হবে কি, এই মামলার চূড়ান্ত শুনানি কখন হবে, কখন এই মামলার চূড়ান্ত শুনানি হবে, এটা নির্ধারণের জন্য একটা দিন শুনানি হবে। এই ডেটটাকে আমরা বলি সেটলিং ডেট ফর প্যারেমটরি হিয়ারিং। প্যারেমটরি হিয়ারিং, চূড়ান্ত শুনানি, ঠিক আছে। প্যারেমটরি হিয়ারিং, এটাকে আমরা বলি পিএইচ, প্যারেমটরি হিয়ারিং বা চূড়ান্ত শুনানি। তাহলে এসডি, তাহলে প্যারেমটরি হিয়ারিং এর পরে চূড়ান্ত শুনানি শুরু হয়ে যাবে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে বিচার, ট্রায়াল শুরু হয়ে যাবে। এই ট্রায়াল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আপনার হচ্ছে অর্ডার 18 এর মধ্যে আমরা আলোচনা করব। ট্রায়ালের মধ্যে কি হয় বেসিক্যালি, সেখানে মামলার বাদী আসবে, বাদীর যারা সাক্ষী আছে তারা আসবে, প্রত্যেক সাক্ষীকে জবানবন্দি নেওয়া হবে, জেরা করা হবে, পুনঃজবানবন্দি নেওয়া হবে, এই বিষয়গুলো প্রত্যেক সাক্ষীকে করা হবে, ঠিক আছে। সব কিছু যখন হয়ে যাবে, এরপর আপনার হচ্ছে কোর্ট লাস্টে কি করবে, আপনার এই মামলার একটা রায় দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে রায় দিয়ে দিবে, রায় দেওয়ার পরে জাজমেন্ট দেওয়ার পরে জাজমেন্টটা দেখে দেখে একটা ডিগ্রি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। রায়টা লিখে হচ্ছে বিচারক, আর ডিগ্রি হচ্ছে জাস্ট একটা ফরম্যাট, ওটা একটা ফর্ম আছে, ওটা সেরাস্তাদার ফিল আপ করে, ঠিক আছে। তাহলে সেরাস্তাদার ফিল আপ করেছে কি, জায়গাটা করিমের, কেন করিমের, এই কথাগুলো লেখা থাকবে কোথায়, রায়ে। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অর্ডার 20-তে। তাহলে আপনি ডিগ্রি পেয়ে গেলেন, জায়গা আপনার, আপনি জায়গা পেলেও কিন্তু খেতে পারবেন না, মামলা আরও একটা করতে হবে, আবেদন করতে হবে, এটাকে আমরা বলি জারি মামলা। এরপর আপনি করবেন হচ্ছে জারি মামলা, ঠিক আছে। এটাকে জারি মামলা করবেন আপনার। এই জারি মামলা নিয়ে, এটাকে আমরা বলি এক্সিকিউশন কেস, ঠিক আছে, এক্সিকিউশন স্যুট বলি। এই জারি মামলার বিষয়ে আমরা আলোচনা করব আপনার হচ্ছে অর্ডার 21-এ বিস্তারিত আমরা আলোচনা করব। জারি মামলা হয়ে গেলে এতটুকু পর্যন্ত শেষ। এখন রায় ডিগ্রি হওয়ার পরে অবশ্যই কোনো একটা পক্ষ কিন্তু এটা মানবে না। যদি কেউ যদি এটা এগ্রিভড হয়ে যায়, সেক্ষেত্রে উনি করবে হচ্ছে আপিল, ঠিক আছে। আপিল যদি উনি করতে না পারে, সেই ক্ষেত্রে উনি করবে হচ্ছে রিভিশন। আপিল যদি করতে না পারে, উনি করবে রিভিশন। এই আপিল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অর্ডার 41, অর্ডার 43, এবং অনেকগুলো সেকশন এটা নিয়ে আলোচনা আছে। সেকশন 96 থেকে 104-এর মধ্যে আপিল নিয়ে অনেক কথাবার্তা আমরা পড়ব। আর রিভিশন নিয়ে আমরা বিস্তারিত পড়ব, সেকশন 150 নিয়ে আমরা বিস্তারিত পড়ব। এখানেই এসে একটা সিভিল মামলার সমাপ্তি ঘটে। এই যে আমরা বললাম প্লেন্ট, সমন, এই সমন নিয়ে কিন্তু আমরা অনেকগুলো সেকশনে পড়বো। যেমন হচ্ছে ধারা 27-এর মধ্যে আমরা দেখব সামন আপনাকে কেন দেয়া হলো। আপনি কোর্টে আসবেন, হাজির হবেন, অ্যাপিয়ার অ্যান্ড টু রিপ্লাই দা আপনার হচ্ছে ক্লেম অফ প্লেন্টিভ, এই বিষয়গুলো সেকশন 27-এ দেখব। এবং অর্ডার 5-এর মধ্যে সমন নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এটা আমরা দেখব। এই রিটেন স্টেটমেন্ট আসলে কীরকম, এখানে কী থাকবে, কী কী আপনি মেনশন করবেন, এটা নিয়ে আমরা দেখব হচ্ছে অর্ডার 8-এর মধ্যে আমরা বিস্তারিত আমরা আলোচনা করব। কেমন, এটা অর্ডার 8-এর মধ্যে বিস্তারিত আছে। এই রিটেন স্টেটমেন্ট কখন দিবেন, কতদিনের মধ্যে আপনাকে দিতে হবে, কিভাবে দিবেন, সব কিছু নিয়ে আমরা অর্ডার 8-এর মধ্যে পড়ব। এই এডিআর নিয়ে আলোচনা করব সেকশন 89-এ, এবং আরবিট্রেশন নিয়ে আলোচনা করব 89-বি। কেমন, আর এডিআর যদি কোনো কারণে যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে ইস্যু ফ্রেমিং। ইস্যু ফ্রেমিং এর বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনার হচ্ছে আদেশ 14-তে আমরা বিস্তারিত আলোচনা করব। কেমন, এরপরে সেকশন 30, এরপরে এসডি, এরপরে ট্রায়াল শুরু হবে। ট্রায়াল নিয়ে আমরা আলোচনা করব অর্ডার 18-তে। এরপর আমরা রায় ডিগ্রি নিয়ে আলোচনা করব অর্ডার 20-তে। এরপর একটা করতে হবে জারি মামলা। জারি মামলা নিয়ে সেকশন 21 আলোচনা আছে। এরপর এখানে আবার সেকশনও কিন্তু অনেকগুলো আলোচনা আছে। যেমন হচ্ছে সেকশন 36 থেকে আপনার হচ্ছে 74 পর্যন্ত এই জারি নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে আপিল, এরপরে হচ্ছে রিভিশন। এভাবে এসেই আপনার হচ্ছে একটা দেওয়ানি মামলার হচ্ছে পরিসমাপ্তি ঘটে, একটা দেওয়ানি মামলা শেষ হয়। এখন আপনার মাথায় আরও কিছু প্রশ্ন আছে। এইখানে সিআরপিসিতে তো, সিপিসিতে অনেকগুলো অর্ডার আছে, অনেকগুলো অর্ডার আছে না আপনার হচ্ছে, এখন তো সব অর্ডার তো এখানে আসে নাই। এখন একটা কথা খেয়াল করবেন, মামলা যখন শুরু হবে, সেখানে একটু আপনার মাথা ব্যথা করবে, একটু ফ্যাট ব্যথা করবে, আপনি অনেক সময় যাইতে চাইবেন না কোর্টে, রাইট। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজার্নমেন্ট। এটা নিয়ে আমরা আলোচনা করব আপনার হচ্ছে অর্ডার 17 আলোচনা করব। অনেক সময় জায়গা সম্পত্তি পরিমাপ করতে হবে, হিসাব করতে হবে। এখন কোর্টকে খাতুনগঞ্জে গিয়ে হিসাব করে আসতে পারবে, কোর্টকে ব্যাংকে গিয়ে হিসাব করে আসতে পারবে, তখন কোর্ট কাউকে পাঠাবে। এটাকে আমরা বলি আমরা কমিশন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব অর্ডার 26-এ। এটা কমিশন অর্ডার
26 এটা নিয়ে বিস্তারিত বলা আছে, কেমন? এটা আবার সেকশন 75ও বলা আছে। এরকম এগুলো হচ্ছে ইন্টারলিকুইটরি বিষয়। আপনার হচ্ছে সেখানে অ্যাটাচমেন্ট, আপনার প্রপার্টি ক্রুক করে ফেলতে হবে। আপনারা যদি আবার সেল করে ফেলেন মামলা হলে, এটা ক্রুক করা লাগবে না। এই ক্রুকের বিষয় নিয়ে আলোচনা করবো অর্ডার 38-এ। আবার অনেক সময় নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন হতে পারে, এটা নিয়ে আলোচনা করবো হচ্ছে 39-এ। অনেক সময় সেখানে রিসিভার বসাইতে হবে। দুই পক্ষ বিল্ডিং নিয়ে মারামারি, এখন ভাড়া কে তুলবে, বিদ্যুৎ বিল কে দিবে? আপনিও দিতে পারবেন না, রহিমও দিতে পারবে না, কারণ আপনাদের মধ্যে মারামারি আছে। কোর্ট কি করলো, সেখানে আমাকে গিয়ে রিসিভার বসাই দিল। আমি ভাড়া তুলবো, বিদ্যুৎ বিল দিব, টাকা বাকি টাকাগুলো ব্যাংকে রেখে দিব, এবং আমারও কিন্তু একটা বেতন আছে। আমার নিয়োগটা কি হবে, আমি কত টাকা পাবো অ্যাজ এ রিসিভার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব অর্ডার 40-তে। অর্ডার 40-তে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? এই যে দেখেন, তাহলে এক্সট্রা কিন্তু আরও অনেকগুলো অর্ডার আছে, এক্সট্রা অনেকগুলো সেকশন আছে। এক্সট্রা যে সেকশন অর্ডারগুলো আছে, এক্সট্রা যে সেকশনগুলো আছে, সেগুলোর সাথে যদি আমরা সিপিসির এই যে একটা মামলার অর্ডারগুলো, সেকশনগুলো যদি মিলাই, দিস ইজ দ্য সিপিসি, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908। এই যে আমাদের যে ক্লাস, আগামী 11 ক্লাসে এগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। একটা ক্লাসে প্লেন নিয়ে অনেক কথাবার্তা হবে। আমরা সেখানে অর্ডার 4, 6, 7, তারপরে সমন নিয়ে আলোচনা করবো, অর্ডার 5, রিটেন স্টেটমেন্ট নিয়ে অর্ডার 8 নিয়ে একটা ক্লাস হয়ে যাবে। তারপরে দেখবেন যে শুনানির সময় পার্টি একটা আসে আর একটা আসে না, অ্যাপিয়ারেন্স অ্যান্ড নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিস, আপনি আসছেন আমি আসি নাই, অথবা আপনিও আসেন নাই আমিও আসি নাই, এগুলো নিয়ে আমরা আলোচনা করব অর্ডার 9, ঠিক আছে? অর্ডার 9, এই যে দেখেন পুরো সিপিসি কিন্তু চলে আসবে, কেমন? একজনে বলেছেন লেখা দেখা যাচ্ছে না, লেখা দেখা না গেলে কি হবে, মুখে তো শোনা যাচ্ছে। আচ্ছা, একটু পর পর স্টপ হয়ে যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে আপিল করা যায়, কোন কোন ক্ষেত্রে রিভিশন করা হয়, কখন কোনটা করা যায় না, এই বিষয়ে বলেন। এখানে আমার এই বিষয়ে বলবেন। আচ্ছা, এখানে আমার ব্যাপক সমস্যা, এগুলো তো আমরা এখনো পড়াই নেই, ঠিক আছে? তারপরেও একটু বলে ফেলি, আমরা কোথায় আপিল করব। যেখানে আমাকে আপিল করার সুযোগ দেওয়া হবে সেখানে আমি আপিল করব, ঠিক আছে? যদি আপিল করার সুযোগ থাকে, ঠিক আছে, আইনে যদি বলা থাকে আপনি এখানে আপিল করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে আমি আপিল করব, ঠিক আছে? যেমন সকল ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন, একটা মামলায় কিন্তু ডিগ্রি হয় একটা। আচ্ছা, এটা নিয়ে একটু আমরা প্রাইমারি ডিসকাশন করি, এতটুকু যেন আগে ক্লিয়ার কিনা আমাকে বলেন। ভাম কোনায় দেখা যাচ্ছে না, ভাম কোনায়, ওই যে ভাম কোনায় দেখা যাচ্ছে না। আশা করি এখন দেখা যাবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, প্রত্যেকে বিষয়গুলো বুঝেছেন কিনা? এটা হচ্ছে সিপিসির হচ্ছে আপনার মেরুদণ্ড। আপনি যদি এটা যদি বুঝতে পারেন, তাহলে বাকি যে ক্লাসগুলো আছে এগুলো আপনি স্মুথলি বুঝতে পারবেন। বাকি ক্লাসগুলোতে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট ভেঙে ভেঙে পড়াবো। একজনও বলেছেন ভাই শীট দিবেন না, ভাই শীট কেন পড়বেন আমাকে একটু বলেন তো। এই শীট মিট এগুলো পরে কি পাশ করা যাবে? এটা এক সময় ছিল আমরা শীট দিব, কিন্তু শীট মিট পরে পাশ করা যাবে না, এই যুগ এখন চলে গেছে। আজাইরা কোনো শীট টিট পড়িয়েন না, আপনি শুধু স্মার্টলি প্রিলি মাস্টার, লিখিত মাস্টার বইটা পড়েন, ক্লাসগুলো করেন, আমরা সামারি শিট দিব। এই সামারি শিট দিয়ে পাশ করতে পারবেন না, ঠিক আছে? এই যুগ চলে গেছে, এই যুগ এখন নাই। বার কাউন্সিলে পাশের হার মাত্র 16%, জুডিশিয়ারিতে মাত্র নেই 100 জন। এখানে কি আপনার এই স্টুডো কার্ড এগুলো পড়ে হবে আমাকে একটু বলেন। যেখানে আপনার সাথে যিনি পরীক্ষা দিবে এ সমুদ্র নিয়ে যাবে, আপনি সেখানে নিয়ে যাবেন হচ্ছে এক খণ্ড হচ্ছে নদী, নদী না, আপনি নিয়ে যাবেন হচ্ছে খাল, খাল দিয়ে আপনার হবে এখানে বন্ধুরা নিয়ে যাবে সমুদ্র, পুরা মাথা সিপিসি, আপনি সেখানে আপনার খানাদের মধ্যে সেটা একটা নিয়ে যাবেন, হবে না। তো প্রচুর পড়াশোনা করেন। আরবিট্রেশন কি যে কোনো পর্যায়ে বলতে কি আপিল পর্যায়ে, সকল পর্যায়ে করতে পারবেন। এতটুকু যদি ক্লিয়ার হয়, এবার আমরা সামারিলে আর কয়েকটা কথা বলে ফেলি, আপনাদের কিছু কনফিউশন একটু ক্লিয়ার করে ফেলি, কেমন? আচ্ছা আচ্ছা, খেয়াল করেন। এবার আর দুইটা বিষয় নিয়ে একটু কথা বলি। যেমন অনেকেই বলেছেন, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, একটু কনসেপ্ট ক্লিয়ার করা আর কি। যেমন অর্ডার এবং ডিগ্রি, আমরা বললাম যে যখন মামলা শেষ হয়ে যাবে কোর্ট কিন্তু একটা রায় দিবে, রায়টা দেখে দেখে একটা ডিগ্রি দেওয়া হয়। তাহলে প্রত্যেকটা মামলায় একটা যদি মামলা হয়, একটা মামলা কিসের মাধ্যমে হয় বলেন তো? একটা মামলা হয় হচ্ছে আরজির মাধ্যমে। তাহলে আরজির মাধ্যমে যদি একটা মামলা হয়, এটাকে আমরা বলি প্লেইন্ট। তাহলে একটা প্লেন্টের মাধ্যমে মামলা করলেন, এই প্লেন্টের মাধ্যমে আপনি করে যেটা দায়ের করলেন এটাকে আমরা বলি স্যুট। একটা স্যুট মানে হচ্ছে একটা ডিগ্রি কোর্ট অবশ্যই এখানে দিবে, ঠিক আছে? তবে কিছু কিছু মামলা আছে যেগুলাতে কিন্তু ডিগ্রি কিন্তু একাধিক হইতে পারে, একটা প্রাইমারি ডিগ্রি হইতে পারে, একটা ফাইনাল ডিগ্রি হইতে পারে, এরকমই কিছু মামলা আছে। যেমন হচ্ছে আপনার মর্টগেজের যেগুলো মামলা, এগুলোতে কিন্তু এরকম হয়। আরও কিছু তো কয়েকটা মামলা আছে যেগুলোতে হচ্ছে আপনার কি হয়,
আপনার হচ্ছে একাধিক ডিগ্রি হইতে পারে, প্রাইমারি ডিগ্রি, ফাইনাল ডিগ্রি, এগুলো আমরা ডিগ্রিতে আলোচনা করবো, এখানে না বলি। আচ্ছা, এবার আসেন তাহলে অর্ডার বিষয়টা কি খেয়াল করেন। একটা মামলায় কিন্তু ডিগ্রি হবে একটা, কিন্তু একটা মামলায় অর্ডার 1000ও হইতে পারে। একটা মামলায় 1000 কি হইতে পারে, অর্ডার হইতে পারে। ঠিক আছে, যেমন ধরেন আপনি একটা মামলা দায়ের করলেন, এরপরে কোর্ট বিভিন্ন ধরনের আদেশ দিবে, আপনাকে আসতে বলবে, এটাও আদেশ। আপনাকে তারপরে হচ্ছে আপনাকে একটা ডকুমেন্ট জমা দিতে বলবে, সেটাও আদেশ। আপনার আপনি আগামীকাল হাজির হইতে পারবেন না, আপনার ফ্যাট ব্যথা, সেটা কোর্ট গ্রহণ করবে, সেটাও আদেশ। গ্রহণ করবে না, সেটাও আদেশ। ঠিক আছে, আপনি বললেন যে মাননীয় আদালত আমার জায়গাটা পরিমাপ করার জন্য একটা কমিশন দেওয়া হোক, সেটাও আদেশ। আমাকে ক্ষতিপূরণ দেওয়া হোক, সেটাও আদেশ। একটা মামলায় হাজার হাজার আদেশ হইতে পারে, কিন্তু ডিগ্রি হবে হচ্ছে একটা। কেমন, একটা মামলায় ডিগ্রি হবে একটা। এবার আপনারা আরেকটা কথা বলেছেন, মেডিয়েশন কোন স্টেজে করতে হয়, এটা তো আপনাকে বুঝতে হবে। আপনার হচ্ছে মাদানিয়া মারিয়া কমেন্টটি করেছেন ফ্রম বরিশাল বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনি বরিশাল ইউনিভার্সিটি থেকে আজকেই যুক্ত হয়েছেন। মেডিয়েশন আরবিট্রেশনের করবেন হচ্ছে কোন জায়গায়, আমি আপনাকে আবার বলি, আমরা প্লেন্টের মাধ্যমে মামলা দায়ের করি। প্লেন্টের মাধ্যমে মামলা দায়ের করলে দেওয়া হবে সামন, সামনের পরে দেওয়া হবে রিটেন স্টেটমেন্ট। এরপর এই জায়গাটা হচ্ছে এই মেডিয়েশন, এটা হচ্ছে মেডিয়েশন, এটা মেডিয়েশন মাস্ট। তাহলে মেডিয়েশন কখন? আফটার ফাইলিং দ্য রিটেন স্টেটমেন্ট বিফোর ফ্রেমিং ইস্যু। তাহলে ইস্যু ফ্রেম করার পূর্বে এবং রিটেন স্টেটমেন্টের পরে এই মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে মেডিয়েশন। এটাকে বলা হয় মেডিয়েশন, এবং এটাকে বলা হয় মেডিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে মেডিয়েশন। তাহলে রিটেন আপনার হচ্ছে রিটেন স্টেটমেন্টের পরে ইস্যু ফ্রেমিংয়ের পর মাঝখানে আগে যেটা হয় এটা হচ্ছে মেডিয়েশন। কিন্তু আরবিট্রেশন আপনি যে কোনো স্টেজে করতে পারবেন, এটা আপিলের ক্ষেত্রেও করা যাবে। ঠিক আছে, এখন হুট করে আপনার আপিলের ক্ষেত্রে দুই পার্টি বললেন যে মাননীয় আদালত আমরা একটু আরবিট্রেশন করবো, কোর্ট বললেন যে ওকে করে আসেন, পারলে করে আসেন। আগামীকাল রায় দিবে, রায় দেওয়ার আগে আপনি কোর্টে গেলেন, মাননীয় আদালত আমরা একটু আরবিট্রেশন করবো, করে আসেন। আপনার হচ্ছে বিচার চলতেছে, সেই সময় যদি বলেন আমরা একটু আরবিট্রেশন করবো, হ্যাঁ করে আসেন, দরখাস্ত দিলে হয়ে যাবে। কিন্তু মেডিয়েশন হবে শুধুমাত্র এই স্টেজে, আফটার ফাইলিং দ্য রিটেন স্টেটমেন্ট বিফোর ফ্রেমিং দ্য ইস্যু। ইস্যু ফ্রেমিংয়ের আগে রিটেন স্টেটমেন্ট ফাইল করার পরেই কিন্তু শুধুমাত্র মেডিয়েশন হবে। এখন মেডিয়েশনটা কীভাবে হবে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। আচ্ছা, ডিগ্রি একটাই হলে প্রাইমারি ডিগ্রি ফাইনাল ডিগ্রি কখন আসবে, কখন প্রাইমারি ডিগ্রি কখন ফাইনাল ডিগ্রি, এটা মিস্টার মুনতাসির জারিফ শিখত, সেটাও তো বলেছি। এটা একটা ব্যতিক্রম, কিছু মামলা আছে এগুলোতে প্রাইমারি ডিগ্রি আর ফাইনাল ডিগ্রি হয়, কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। কোন কোন মামলার ক্ষেত্রে আসলে ডিগ্রি দুটা হইতে পারে, একটা প্রথমে একটা পরে, দুটা ডিগ্রি কেন হবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করবো, কোনো প্রবলেম নেই। তবে নর্মালি হচ্ছে একটা ডিগ্রি, তবে কিছু কিছু মামলায় আমরা দুইটা ডিগ্রি দিই, একটা প্রথমে দেয়, এরপর আবার আরও একটা দেয়। আচ্ছা, রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরে ওকে, আরবিট্রেশন যে কোনো পর্যায়ে ম্যাক্সিমাম প্রশ্ন করেছি। ভাইয়া সাইডে লেখা দেখা যাচ্ছে না বলেছি, ভাই এগুলো কি নোট আকারে আমরা পেতে পারি? মনিরুল ইসলাম, আমার ক্লাস তো একটা নোট, আমার ক্লাসটা আপনি নোট করতে পারবেন না? আমি ক্লাসে বলেছি আপনারা কি টায়ার্ড, আপনারা কি একটু পানি খাবেন, এই কথাগুলো বাদ দিয়ে বাকি যে কথাগুলো থাকবে সেটাই হচ্ছে নোট। তাহলে আপনারা যে যত স্মার্টলি নোট রেডি করতে পারেন, ঠিক আছে, স্মার্টলি ক্লাসটা একটু নোট করে ফেলবেন। আর নোট রেডি করে আপনার হচ্ছে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে, ক্লাস নোটটা শেয়ার করতে পারেন, আমার সাথে শেয়ার করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে দিতে পারেন অথবা মেসেঞ্জারে দিতে পারেন, স্মার্টলি রেডি করে আমাকে দিতে পারেন। ঠিক আছে, আর এগুলো যার নোট সে রেডি করে ফেলবেন, যার নোট সে রেডি করলে অনেক কিছু শিখতে পারবেন। এখন আপনাকে যদি আমি নোট রেডি করি, আপনি তো পড়াশোনা তো ঠিকমতো করতে পারবেন না। আপনি সুন্দর করে একটা নোট রেডি করবেন। যেমন আমার আজকের এই যে ক্লাস নেওয়ার আগে আমি কি করেছি, এই যে দেখেন ক্লাসের এই বিষয়টা আমি সামারিলি লিখে ফেলেছি। যেমন এই যে দেখেন বিষয়গুলো আপনারাও ঠিক এইভাবে লিখে ফেলবেন। যেমন দেখেন দেওয়ানি প্রকৃতির কি না, কোন এলাকায় হবে, কোন আদালতের এখতিয়ার, যদিও নর্মাল কোর্টের নাম এগুলো লিখি না, এগুলো জেনারেল বিষয়। আবার হচ্ছে এই যে স্টেজ অফ সিভিল সুট, এটা আমি এক পেজের মধ্যে একটা নোট আকারে লিখে ফেললাম, তাহলে এটা আমি কখনোই ভুলবো না। তা আপনি একটা লিখে ফেলেন, আপনি যেহেতু পরীক্ষা দিবেন, আমি তো পরীক্ষা দিব না, তখন আপনি কি করবেন, এখানে আপনি বিস্তারিত আরও অনেক কথা লিখে ফেলবেন, পাশে সামুদের পাশে আর অনেক কথা লিখবেন, রিটার্ন স্টুডেন্টের পাশে আর অনেক কিছু লিখবেন। এভাবেই হয়ে যাবে আপনার নিজের হচ্ছে কি নিজের বিষয়গুলো। একজন বলেছেন শরীফ হোসাইন, রায় ও ডিগ্রি কি একই? না, রায় ও ডিগ্রি একই না। প্রথমে কোর্ট রায় দিয়ে দিবে, জাজমেন্ট দিয়ে দিবে, জাজমেন্টটা দেখে দেখে একটা ফর্ম ফিল আপ করা হয়, একটা ফর্ম আছে, ওটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি হচ্ছে বেসিক্যালি এটা সেরাস্তাদার ফিল আপ করে, ওখানে মানে হচ্ছে এটা ধরেন জায়গাটা ডিগ্রির মধ্যে দেওয়া হলো, এটা রহিমকে দিছে, তাহলে ওখানে ডিগ্রিতে লেখা থাকবে এটা রহিম পাবে। সেটা রহিম কেন পাবে এটা ডিগ্রির মধ্যে মেনশন করা নাই। রায় হচ্ছে ডিগ্রির কারণ। ঠিক আছে, রায় হচ্ছে ডিগ্রির কারণ, রায় হচ্ছে ডিগ্রিতে যেই
আপনাকে যে আপনার পক্ষে যে দিল সেটার কারণগুলো কজেসগুলো দেওয়া আছে রায়ের মধ্যে, কেন দিল, কোন সাক্ষ্যের ভিত্তিতে দিলে, এগুলো পাবেন হচ্ছে রায়ে। ডিগ্রিতে এটা পাবেন না, ডিগ্রি হচ্ছে জাস্ট একটা সামারি। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। যারা হচ্ছে নোট করবেন, স্মার্টলি নোটগুলো করবেন, তারা আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 01822238660। এখানে আপনারা নোটগুলো দিতে পারেন। তবে নোট সবাই দেওয়ার দরকার নেই, যারা ভালো করে করবেন, স্মার্টলি করবেন, তারা শুধুমাত্র শেয়ার করবেন। সবার নোট আমাকে দিয়েন না, ঠিক আছে? যারা খুব স্মার্টলি করতে পারবেন তারা দিবেন, মানে সময় নিয়ে করবেন। এমনি একে মেকি করে দিলেন ওষুধ কোম্পানির প্যাডের মধ্যে, এইসব বিষয়গুলো দিবেন না। স্মার্ট যদি কোনো পেজে করেন সেক্ষেত্রে আমাকে শেয়ার করবেন, আমি বাকিদের সাথে শেয়ার করবো যদি খুব ভালো মানের হয়, কেমন? আর নোট দিলে সেটা রাত 12টার মধ্যে দিয়ে ফেলবেন। এখন 10টা, তাহলে বাকি সময়গুলো আপনি 12টা পর্যন্ত পড়াশোনা করে আমাকে নোটটা শেয়ার করতে পারেন। আর লেখা যাদের সুন্দর তারা যদি দিলে আমি এটা এনকারেজ করবো আর কি। আদারওয়াইজ আপনারা নিজেরটা নিজেই কী করবেন, এটা স্টাডি করবেন, ঠিক আছে? নোট কারো নোট পড়বেন না, অন্যের নোট পড়ে কোনো লাভ নেই, নিজের নোট নিজে পড়বেন। নোট মানে কি, যেটা পরীক্ষার আগের দিন রাতে 10 দিন আগে পরে আপনি রিভিশন করতে পারবেন। আপনি আমার নোট পরে রিভিশন করতে পারবেন? আমার মনে হয় না। আপনি আপনারগুলো পরে রিভিশন করতে পারবেন। আপনি যদি আমার ক্লাসটা যদি ভালোভাবে বুঝে যান, তাহলে এখানে আপনার আর কারণ দরকার নেই। প্রিলি মাস্টার, লিখিত মাস্টার দুইটা দুই দিকে করলেন। যেমন আমি আজকের ক্লাসে ঠিক সেম কাজটা করেছি। এক পাশে প্রিলি মাস্টার আছে আমার, আর এক পাশে আমার লিখিত মাস্টার আছে। দুই পাশে আমি দুইটা নিয়েছি। এর বাইরে আমার আর কিছু টেক্সট বই আছে, যেগুলো দিয়ে আমি অনেক মানে আপনার হচ্ছে মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। আগামী ক্লাসে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে ক্লাসটি ক্লিয়ার ছিল কিনা, এটা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। মানে আপনারা সবগুলো বিষয় সহজেই বুঝতে পেরেছেন কিনা, বা কোনো অপিনিয়ন আছে কিনা সেটা একটু জানাবেন। আমি চেষ্টা করেছি সবগুলো বিষয় স্মার্টলি আলোচনা করার জন্য। ভাইয়া ডিগ্রি আর আদেশ কি, এটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব, কারণ এটা আগামীকাল থেকে আমরা শুরু করব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। কোন এলাকায় হবে এটা সম্পর্কে জানতে চাই, কোন এলাকায় হবে এটা সম্পর্কে জানতে চাই। কোন এলাকায় হবে এটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। মামলাটা কোন এলাকায় করবেন, লোকাল জুডিডিকশন, সেকশন 26, সেকশন 16 থেকে 20, এটা আলোচনা করেছি। নুসরাত জাহান সুপার ক্লিয়ার ভাইয়া। বিজিএস রিটেনে লেখার ধরন কতটা ইফেক্ট পড়ে? মেহজাবিন হক 89 2017 সালের সংশোধনী, ইয়েস ক্লিয়ার ছিল। হাবিব বলেছেন ওকে। তানজিনা শারমিন কিয়া বলেছেন ক্লিয়ার ছিল। যে ক্লিয়ার বলেছেন বিলকিস পারভিন, আর অনেকে আপনারা কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ডিএস, থ্যাংক ইউ। ওকে স্যার, আপনার ক্লাসগুলো অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো ছিল। ইনশাল্লাহ আগামীতে আমি না, আগামী সিপিসির পরে আপনাদের অন্য টিচার আসবে, ঠিক আছে? বাকি টিচাররা ক্লাস নেবে। আমাদের আর অনেকেই ইতিমধ্যে হচ্ছে 5 লাইনে আছে। আমাদের টিচার ফারহান সামিন স্যার এখনও ক্লাস অনেকদিন ধরে ক্লাস নিচ্ছেন না, উনি ক্লাস নেবে। তারপরে ইমরান হোসেন ইমন স্যার ক্লাস নেবে, উনি নির্বাচনের ডিউটিতে আছে। এরপর উনি আপনাদের ক্লাস নেবে। এরপর আমাদের বেলাল মাহমুদ স্যার আছে, উনি ক্লাস নেবে। আপনাদের 2-3 জন টিচার, তারপরে আমাদের অ্যাডভোকেট শরীফ হোসেন আছেন, উনিও ক্লাস নেবে। ওনারা ক্লাস নেবে। আপনার হচ্ছে সিপিসি, আমার মনে হয় সিপিসির পরে আপনাদের নতুন টিচারের সাথে দেখা হবে, মানে আমার স্থলে আর কি, ঠিক আছে? আমি ওকে ভাইয়া, এই ক্লাসের ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ, এই গ্রুপে পাবেন। এডিজিকে ডিরেক্ট মামলা করার বিধান আছে, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ না, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে মামলা করার বিধান নাই। আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের কাছে কিছু মামলা করা যায়। সাইমন স্যার সিপিসি নেবেন শিপলুদে, আচ্ছা উনি রিটার্ন নেবেন। ভাইয়া ক্লাসে মজা পেয়েছি বলেছেন তাকিয়া নূর, আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেকগুলো কমেন্ট করেছেন। দ্য ক্লাস ওয়াজ গুড, হাউএভার আই ফেসড সাম ইন্টারনেট ইস্যুস, বাট আই উইল ওয়াচ দ্য ভিডিও ওয়ান্স অ্যাগেন টু গেট ক্লিয়ার আইডিয়া, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় আমি বলে ফেলি, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে দীর্ঘদিন পরে পড়াশোনা শুরু করেছেন, তারা আমার ক্লাসগুলো 2বার করবেন, মিনিমাম 3বার করবেন, 2বার করবেন, ঠিক আছে? বই ধরবেন না, আগে ক্লাসগুলো করে ফেলবেন, এমনি শুনতে থাকবেন, মানে আমার চেহারাটা একটু দেখবেন। এক নজরে পৃথিবীর সকল আলো দিয়ে আপনি এক নজরে আমার চেহারা দিকে তাকিয়ে থাকবেন, 1বার 2বার বারবার। এরপর আপনি পড়া শুরু করবেন। যদি দীর্ঘদিন পরে যদি আপনি পড়া স্টার্ট করেন, কিন্তু ধরেন আপনার আসলে এগুলো পড়াশোনা আছে, অলওয়েজ আপনি পড়াশোনায় থাকেন, তাহলে একবার এনাফ। কিন্তু অনেক বছর পরে আপনার সাথে পড়াশোনার দেখা হচ্ছে, সেক্ষেত্রে আগে আপনি আমাকে দেখে ফেলবেন। আচ্ছা ভাইয়া, ক্লাসে ক্লিয়ার ছিল কিন্তু বারবার গ্রিন হয়ে যাচ্ছিল। আচ্ছা ল্যাপটপ, আচ্ছা ওকে, আপনার ফেস তো শিবলু দেয়া বলেছেন, ওকে থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, আপনাদের সবার জন্য শুভকামনা। আগামী ক্লাসে আপনাদের সাথে ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে। আর ক্লাসের আগে অবশ্যই
যে বিষয়গুলো আমি ক্লাসে আলোচনা করেছি এগুলো কিন্তু পরে ক্লাসে আসবেন, মানে আমি যেগুলো পড়াবো ওগুলো পরে আপনি ক্লাসে ঢুকবেন, কেমন? সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।